আমি মনে করি যে প্র্যাকটিসটা খুব দরকার, খুব দরকার, আর লেগে থাকাটা খুব দরকার। এটা কিন্তু সবার মধ্যে থাকে না। মানে আমি বলতে চাইছি যে বেশি প্রফেশনাল যদি আমি নিজেকে তৈরি করে ফেলি না, তাহলে কোথাও যেন একটা ক্রিয়েটিভিটির জায়গাটা নষ্ট হয়ে যায়। আমি একটা ইয়েতে দেখেছিলাম যে লতাজি একটা গান 3 বছর ধরে গেয়েছিলেন উনি। তো এটা কিন্তু একটা, আমি মনে করি এটা কিন্তু একটা বিশাল বড় প্রসেস, একটা গান তৈরি করা। দেখো পুরোনো দিনের গানগুলো এখনো আমাদের কানে বাজে, মনে থেকে যায়, কিন্তু এখনকার দিনের গানগুলো থাকছে না। কেন থাকছে না? কারণ সেই লেভেলের গান তো তৈরিই হচ্ছে না। এবার নানান রকম গান এখন বেরোচ্ছে, সেখানে ওই মজাটা, এনজয়মেন্টটাই মেন। সেখানে যে গানের একটা লিরিক্স থাকবে, ওই লিরিক্সের একটা মানে থাকবে, সেটা কিন্তু এখন থাকে না। আর কোনো কিছুর যদি মানে না থাকে, তাহলে সেটা তোমার মনে কি করে থাকবে? আমরা এটাই চেয়েছিলাম যে ওখানে আমাদের নামটা থাকুক, ঠিক আছে? তো আলটিমেট সবার শেষে গিয়ে দেখা গেল কি, যখন সিডিটা রিলিজ হলো, রিলিজের দিন আমরা গিয়েছিলাম, ওখানে আলটিমেট আমরা গিয়ে দেখলাম সিডিটার কভারে আমাদের কোনো নাম নেই। কিন্তু উনি এরকম একটা বিষয় দেখাতে চাচ্ছেন যে উনি কলকাতার স্টুডিও থেকে রেকর্ড করেছেন, মানে সেই জিনিসটা ভালো হবে। এখন যদি আমি শিলিগুড়ির স্টুডিও থেকে রেকর্ড করে থাকি আর বাকি জিনিসটা, তাহলে কোথাও গিয়ে যেন ওনার একটু হয়তো কোয়ালিটি কমে যাচ্ছে। এবার আমি এরকমও অনেক শিল্পীদেরকে চিনি, আমাদের থেকে সিনিয়র শিল্পী, তারা শিলিগুড়িরই, মানে শিলিগুড়িতেই জন্ম তাদের, শিলিগুড়িরই। তারা কাজ করতে করতে, ঠিক আছে, তারা ভালো কাজই করেন, অবশ্যই ভালো কাজ করেন, তারা কলকাতায় চলে গেছেন, কিন্তু সেখান থেকে কাজ করে আসার পরে তারা কলকাতার শিল্পী বলেই তাদেরকে পরিচয় দেয়। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এনবিও পডকাস্ট। আজ আপনারা দেখতেই পাচ্ছেন আমি বসে আছি, আমার পিছনে লেখা আছে মিউজিক, ব্যান্ড, সব কিছু লেখা আছে। তার মানে আজকে আমাদের ডিসকাশনটা মিউজিক নিয়েই হচ্ছে। তো এই আমাদের ব্যস্ততার জীবনে অনেক কিছুতেই আমরা হতাশ হয়ে যাই, আমরা টেন্সড থাকি, ডিপ্রেসড থাকি। সেইখানে মিউজিকই একমাত্র একটা সাধন, যেটাতে আমাদের মনে একটু খুশি আসে, আমরা একটু মজা পাই। অনেকেই আমরা বলি আমরা মিউজিক লাভার, কিন্তু তার মধ্যে কিছু মানুষ আছেন যাদের জীবনে মিউজিকটা শুধু মিউজিকই না, একটা অক্সিজেন বলতে পারেন। তো আজ আমি আপনাদের সাথে এমন একজনের পরিচয় করাতে চলেছি যার জীবনটায় মিউজিক একটা বিশাল বড় ভূমিকা প্লে করে। অনেক দিন থেকে, অনেক বছর থেকেই আমি তাকে চিনি, আমার একদমই ছোট ভাইয়ের মতন। যখনই যেই সময় যেই কাজে গেছি, সেটা আমার পার্সোনাল কাজ হোক মিউজিক নিয়ে অথবা প্রফেশনাল কাজ হোক, সে সব সময়ই আমাকে সাপোর্ট দিয়েছে, আমাকে সাহায্য করেছে। তো আর সময় নষ্ট করব না, শুরু করছি আজকের পডকাস্টটা। যদি আপনারা খুব ব্যস্ত থাকেন তাহলে বলবো একটু সময় নিয়ে রিল্যাক্সড হয়ে কোথাও বসে কানে হেডফোন গুঁজে পডকাস্টটা দেখুন, এনজয় করুন। প্লিজ ওয়েলকাম আমার খুবই প্রিয় ভাই অভিজিৎ রয় গাঙ্গুলি। নমস্কার সবাইকে। ওয়েলকাম অভিজিৎ। তাহলে আলটিমেটলি আমরা আজকে পডকাস্টটা করছি। একদম, হ্যাঁ, অনেকদিন কথা চলছিল যে করব, তুমিও বিজি থাকো কাজ নিয়ে, তো আজকে ফাইনালি আমরা করছি, এটা নিয়ে আমার খুব ভালো লাগছে। তো শুরু করব, মিউজিক নিয়ে কথা বলবো। তা তো অবশ্যই তোমার এখানে যখন এসছি মিউজিক নিয়ে কথা বলবো, এছাড়া আর কি অন্য কোনো টপিক হতেই পারে না। কিন্তু ফার্স্ট যেই চ্যাপ্টারটা আমি ওপেন করব সেটা হলো ব্যাকগ্রাউন্ড বলতে পারো, অথবা নিজের ছোটোবেলাটা, চাইল্ডহুড যেটাকে আমরা বলি। তো একটু যদি নিজের ছোটোবেলাটা নিয়ে বলো, কীভাবে তুমি ইন্সপায়ার্ড হলে মিউজিকের প্রতি, সেটা নিয়ে যদি বলো। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই তো মিউজিকটা ভালোবাসি। আর অ্যাকচুয়ালি আমার মিউজিকে আসাটা পুরোটাই আমার মায়ের জন্য আর কি। আমার মা, মানে আমার মামা বাড়ির ফ্যামিলি সবাই খুব মিউজিক ভালোবাসে বা মিউজিক নিয়ে সবাই চলে। আমার মা সেই রকম একটা মিউজিক্যাল ফ্যামিলি থেকে একদম একটা ব্যবসায়ী ফ্যামিলিতে মানে বিয়ে হয়েছিল আমার মার। তো তারপর আমার মার খুব মিউজিক করার ইচ্ছে ছিল, কিন্তু যেটা হয়ে থাকে যে এরকম ফ্যামিলিতে এসে মা ঠিকমতো মিউজিক করতে পারেনি। তারপরে মার ইচ্ছে ছিল যে আমি মিউজিক করি। আমার দিদিও গান শিখেছে, আচ্ছা, দিদিও গান করতো, কিন্তু সেইভাবে যে খুব ভালোভাবে যে মিউজিকটা করবে সেটা মানে হয়নি। এবার আমি, মার ইচ্ছা ছিল যে আমি মিউজিকটা করি। তারপরের থেকেই আমার মিউজিকের আস্তে আস্তে আমার জার্নি শুরু। মার হাত ধরেই আমার মিউজিকের জার্নিটা শুরু। মানে তোমার মা আগে থেকেই তুমি বলতে মিউজিক করে এসছেন, মানে উনি রীতিমতন মানে গান শিখেছেন।
হ্যাঁ, মানে আমার মামা বাড়িতে একটা গান বাজনার সেরকম একটা মানে কালচার আছে, এনভায়রনমেন্ট এখনো আছে আর ছিল। আমার মামা তবলা বাজান, আমার মাসিরা সবাই খুব ভালো গান করেন। এবার সবার বিয়ে হয়ে গেছে, সব মাসি মামাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু সবাই গান বাজনা নিয়ে মানে যতটা পারে গান বাজনা নিয়ে থাকে। আমার মামা তো ভাই বোনরা সবাই গান বাজনায় খুব মানে কি বলবো, মানে সবাই গান বাজনাটাকে ভালোবেসে গান বাজনাটা করে। কিন্তু বাবার বাড়িতে সেই জিনিসটা এতটা ছিল না। হ্যাঁ, আমার বাবার মানে আমাদের বাড়িতে আমার বাবা কাকারা অতটা, আমাদের এই ফ্যামিলিতে অতটাও মিউজিক নিয়ে সেই ব্যাপারটা ছিল না। কিন্তু তারপর মা আসার পরে তারপরে মা চেষ্টা করেছে যাতে আমি মিউজিকটা নিয়ে এগোতে পারি। তো অ্যাকচুয়ালি ওই মার কাছ থেকেই আমার মিউজিকটা পাওয়া। বেশ বেশ বেশ। এইবার আমি একটা প্রশ্ন করব তোমাকে, খুবই সিম্পল প্রশ্ন কিন্তু হয়তো একটু ডেপথ আছে। সেটা হলো হোয়াট ইজ মিউজিক? মিউজিক তোমার জন্য কি? তোমাকে যদি এক কথায় বলি মিউজিক কি, কি বলবে তুমি? এবার মার কাছ থেকে মিউজিকটা পাওয়ার পর তারপর হঠাৎ করে মানে আমি নিজেও জানি না যে মিউজিকটা যে আমার কাছে কখন একটা অক্সিজেন হয়ে গেল। আর অ্যাকচুয়ালি মিউজিকটা আমার কাছে, আমাদের টিমের কাছে মিউজিকটা আমাদের প্যাশন, আমাদের ভালোবাসা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মিউজিকটা আমরা সর্বপ্রথম মিউজিকটা আমরা ভালোবেসে করি। আর মিউজিকটা আমাদের প্যাশন, প্রফেশন, আর মিউজিকটা আমাদের সাধনা। বেশ বেশ। দেখো অভিজিৎ, যেহেতু এখানে আমি যেখানে বসে আছি ব্যাকগ্রাউন্ডে একটা কথা লেখা আছে ব্যান্ড। আমরা তো ছোট সময়টাই শৈশবে একটা ব্যান্ড কালচারটা পশ্চিমবঙ্গে খুব বেশি ছিল। যেরকম তোমার চন্দ্রবিন্দু, ভূমি, তারপরে ক্যাকটাস, তারপরে ফসিলস, বিভিন্ন ব্যান্ডের গান আমরা শুনতাম। তো তোমার নিজস্ব ব্যান্ড আছে, যার নাম লস্ট ইনসাইড, তাই তো? লস্ট ইনসাইড নামটাই তো একটা বিশাল, মানে নামেই বলে দিচ্ছে যে মানে ভিতরে গিয়ে মানে হারিয়ে যাওয়া, গানের মধ্যে হারিয়ে যাওয়া। আচ্ছা, আমার প্রশ্নটা একটু ব্যাপারটা এরকম যে টিমকে ধরে রাখা তো মানে খুব একটা সিম্পল কথা না। মানে একটা টিম বানানো, প্রথম কথা যে নিজের পছন্দ মতন মানুষ হতে হবে, তোমার সঙ্গে মেন্টালিটি ম্যাচ করতে হবে। তো একটা টিম বানানো, এই টিমটাকে ম্যানেজ করা, মোট কথা হলো তোমাদের এই লস্ট ইনসাইড টিমটার মানে যাত্রাটা নিয়ে যদি কিছু একটা বলো, কিভাবে শুরু হলো, কিভাবে কি হলো? দেখো অ্যাকচুয়ালি আসলে আমি যখন ছোটবেলা থেকে গান বাজনা যখন আমি শুরু করি, তখন ওই যে আমি বললাম যে আমার মা খুব গান বাজনা ভালোবাসতেন। তো গান বাজনা সেরকমভাবে আমাদের মানে আমাদের এই ফ্যামিলিতে এসে, মানে বাবার ফ্যামিলিতে এসে সেভাবে করতে পারেনি মা। কিন্তু একটা ভালো বিষয় ছিল আমার মায়ের কাছে, যে আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমরা দীক্ষিত। আচ্ছা। তো আমাদের সৎসঙ্গ হয়, তুমি সেটা জানোই, আমাদের সৎসঙ্গ হয়, অধিবেশন হয়। তো সেইখানে মা গান গাইতেন, ঠাকুরের গান গাইতেন। আর সেইখানে আমি প্রচন্ড পরিমাণে খোল বাজাতাম। আচ্ছা। তো মানে ওই বিটের ইনস্ট্রুমেন্টের দিকে আমার একটা ছোটবেলার থেকেই ন্যাক। তো সেখান থেকে শুরু করার পরে তারপরে যখন স্কুলে আমরা গান বাজনা করতাম, আমরা শিলিগুড়ি নীলনয়নী বিদ্যা মন্দির স্কুলে পড়তাম। আমাদের স্কুলে খুব একটা যে ছেলেরা যে গান বাজনা করবে সেরকম একটা বিষয় ছিল না। আচ্ছা। কিন্তু তখন আমরা ক্লাস 8-এ পড়ি। তুমি বয়েজ স্কুলে পড়েছো, কোয়েডে ছিলে না? অ্যাকচুয়ালি আমাদের 11-12টা কোয়েড ছিল। 11-12টা ছিল এমনি আমরা, হ্যাঁ হ্যাঁ বয়েজ। আচ্ছা। এইবার তখন ওই আমাদের স্কুলে কোনো প্রোগ্রাম হলে ওই স্কুলের দিদি টিদিরা গান করতো। তারপর যখন আমরা ক্লাস 7-8-এ উঠলাম তখন থেকে আমার মানে স্কুলে গান বাজনা করার পরের থেকেই স্কুলের কিছু বন্ধু বান্ধব নিয়ে ওই ক্লাস 8-এর থেকে আমার একটা ব্যান্ড ব্যাপার বা টিম ব্যাপার আমার মধ্যে আসলো। আর সেই সময় তোমাকে আমি বলি, সেই সময় অ্যাকচুয়ালি ভূমির যাত্রা শুরু, তারপরে ক্যাকটাস, তারপরে হচ্ছে তোমার ফসিলস তো ছিলই, তারপরে হচ্ছে তোমার ক্রসউইন্ডস, এইসব ভালো ভালো ব্যান্ডদের সব ক্যাসেট, তখন অডিও ক্যাসেট ছিল, আমরা তখন অডিও ক্যাসেট শুনতাম। অবশ্যই তখন তো অডিও ক্যাসেট ছিল। এবার তখন ওই যে ওই সময় থেকে যে ব্যান্ড মিউজিকটা আমার মধ্যে যে মানে কি একটা জাদু করলো, তো সেই সময় থেকে আমার একদম মানে ব্যান্ডে প্রবেশ করা। তো সেই সময় আমাদের একদম কচি কাচাদের একটা টিম ছিল, সেই টিমটার নাম ছিল লিটল স্টার্স। তো এটা বলতেও আজকে খুব ভালো লাগছে, সেই সব ছোটবেলার বন্ধুরা যদি তোমার পডকাস্টটা দেখে তাহলে ওরাও সেই সময়কার সেই মানে একটা নস্টালজিয়া আর কি, সেই সময় ওরা ফিরে যাবে। তো আমরা সবাই খুব আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতো। মানে তখন তো একটা প্রফেশনাল ব্যাপার ছিল না, কিন্তু সবাই খুব অ্যাপ্রিশিয়েট করতো যে এই যে ছোট ছোট সব বাচ্চারা স্টেজে গান গাইছে। কিন্তু তখন থেকেই আমার একটা টিম ওয়ার্কের প্রতি বা টিম মিউজিকের প্রতি আমার মানে তখন থেকেই একটা ভালোবাসা, ইন্টারেস্ট একটা ডেভেলপ হলো তখন থেকে। তো তোমার যদি একটু লস্ট ইনসাইড টিমটা নিয়ে যদি একটু বলো, মানে টিমের মেম্বারদের নিয়ে। তারপর আমি বিভিন্ন রকম ব্যান্ডে কাজ করেছি। এখন এত শর্ট টাইমের মধ্যে তো এত সব বলা সম্ভব নয়।
তো যাই হোক, লস্ট ইনসাইডের আগে তুমি অন্য ব্যান্ডের সাথে লস্ট ইনসাইডের আগে আমি একটা ব্যান্ডের কথা আমাকে বলতেই হবে, যে ব্যান্ডের থেকে অ্যাকচুয়ালি আমি মানে অ্যাজ এ কিবোর্ড প্লেয়ার বা আমি প্রফেশনাল ব্যান্ড বা ভালো ব্যান্ডের সঙ্গে মানে কাজ করতে শুরু করেছি। সেই ব্যান্ডটার নাম ছিল থার্ড জুন। থার্ড জুন হচ্ছে শিলিগুড়ির একটি নামকরা মানে ব্যান্ড ছিল, সেখানে আমি কাজ করি। তারপর ওই ব্যান্ডে কাজ করার সময় আমি বিভিন্ন রকম অনুষ্ঠানে মানে আমি ভালো ভালো অনুষ্ঠানে মানে যেটা ইটিভি বাংলা, তারপরে হচ্ছে তারা মিউজিক, এমনকি সঙ্গীত বাংলা একটা অনুষ্ঠান হতো। তো সেই সব মানে ভালো ভালো স্টেজ শো থেকে আরম্ভ করে সেই সব অনুষ্ঠানে আমি থার্ড জুনের সঙ্গে পারফর্ম করি। তারপর থার্ড জুন একটা সময় পর থার্ড জুন ভেঙে যায়। তারপর কিছুদিন পর মানে অমিত, আমাদের যে বেসিস্ট, আমাদের লস্ট ইনসাইড যে বেসিস্ট অমিত সাহা, তাকেও আমি বেশ অনেক বছর থেকেই চিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকেও তুমি চেনো। এবার অমিত আমার সঙ্গে অ্যাড হয় একটা সময় পরে। তো তারপর আমাদের এই লস্ট ইনসাইড টিমটা আমরা তৈরি করি। তো সেটা হচ্ছে তোমার লস্ট ইনসাইড আমাদের তৈরি হয় 2011-তে। 2011-তে অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিস করতাম, ঘরেই প্র্যাকটিস করতাম। সেরকমভাবেও আমাদের ওরকম একটা ব্যাপার ছিল না যে আমরা টিম তৈরি করব। তারপর অমিত আমাকে একদিন বলে যে না চল আমরা একটু প্র্যাকটিস করি। তা তখন সেই সময় শিলিগুড়ির যারা আমাদের সিনিয়র ব্যান্ড, তারা কিন্তু খুব ওই ফেস্টগুলো খুব অর্গানাইজ হতো তখন, কম্পিটিশন, ব্যান্ড কম্পিটিশনগুলো তখন খুব ইয়ে হতো। তো রক ফেস্ট বলে একটা কম্পিটিশন হয়েছিল। আচ্ছা, সেই সময় 2011-তে রক ফেস্ট কম্পিটিশন থেকেই লস্ট ইনসাইডের জার্নি প্রথম শুরু। আচ্ছা, তো সেইখানে তোমরা কি একটা মানে মোটামুটি টপ 10 এর মধ্যে এসেছিলে? হ্যাঁ, সেখানে অ্যাকচুয়ালি প্রচুর বাইরের থেকেও ব্যান্ডরা এসে ওখানে অডিশন হয়েছিল, অডিশন রাউন্ড হয়েছিল, তারপরে ফাইনাল রাউন্ড হয়েছিল। আমরা একদম ফাইনাল রাউন্ডে উঠেছিলাম। মানে ধরো টপ 8-এ আমরা ছিলাম। টপ 8-এই ছিলাম। টপ 8-এ আমরা ছিলাম। তারপর থেকেই লস্ট ইনসাইডের জার্নি শুরু হয় এবং এখন তো দেখতে দেখতে লস্ট ইনসাইড 13 বছরে পা দিল। আর এর মাঝখানে তো অনেক লস্ট ইনসাইডের জার্নি, নানান রকম আমরা অনুষ্ঠান করেছি। আমরা 2013-14-তে আমরা শিলিগুড়িকে রিপ্রেজেন্ট করি কলকাতায় গিয়ে। রকমেনিয়া বলে একটা ব্যান্ড কম্পিটিশন হয়, মানে রকমেনিয়া বলে একটা ব্যান্ড কম্পিটিশন হতো। এবার রকমেনিয়া 3, যেবার রকমেনিয়া 3 বছর মানে 3 যে রকমেনিয়া সিজন 3, সেই সময় আমরা এবং শিলিগুড়ির আরেকটি ব্যান্ড আমরা শিলিগুড়িকে রিপ্রেজেন্ট করি কলকাতায় গিয়ে। বাহ, বিশাল ব্যাপার। এটা তো একটা মানে একটা অ্যাচিভমেন্টই বলা যেতে পারে। তো তুমি অমিত সাহার কথা বললে, আরো যদি কিছু ব্যান্ড মেম্বারসদের কথাও বলো। এবার দেখো, তুমি যেটা বললে যে টিম ওয়ার্ক, মানে টিম নিয়ে কাজ করা, এটা তো সবসময় আমরা টিম ওয়ার্ক করতে ভালোবাসি। কিন্তু একটা কথা আমি তোমার এই পডকাস্টে বলতে চাই যে সোলো কাজ করা কিন্তু খুব সহজ, আমার মতে সহজ, বা তুমি নিজের মনের মতন করে সোলো কাজটা তুমি করতে পারো। কিন্তু এই সময় দাঁড়িয়ে, মানে আমি আগেও ছেড়ে দিলাম, এই সময় দাঁড়িয়ে টিম ওয়ার্ক করা কিন্তু খুবই কঠিন। ওই যে আমি তোমাকে আগে একটা কথা বলেছিলাম যে একজন বলেছিল আমাকে, আমার এক সিনিয়র, যে তুমি যদি তাড়াতাড়ি এগোতে চাও তাহলে তুমি একা এগো, আর তুমি যদি দূরে এগোতে চাও তাহলে টিমের সাথে এগো। ওই যে কথাটা, মানে নিজে করাটা তো সহজ ঠিকই, কিন্তু একটু বড় মাপের করতে গেলে তো টিমের দরকার পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিমের দরকার পড়ে। আর দেখো টিম ওয়ার্ক করাটা অত সহজ না, আমি মনে করি। এটা আমার পার্সোনাল মতামত, এটা আমি জানি না কারোর সঙ্গে আমার মতামতটা মিলবে কিনা, যে টিম ওয়ার্ক করার জন্য না সেই মানুষটার মধ্যে সেই কোয়ালিটিটা থাকতে হবে যে সে টিম ওয়ার্ক করতে পারে। কারণ টিম ওয়ার্ক করতে গেলে অনেক ধৈর্য, অনেক মানে পরিশ্রম, তারপর এমন একটা মেন্টালিটি দরকার যে তুমি 5 জনের সঙ্গে কাজ করতে পারো। এবার এই যে 5 জনের সঙ্গে কাজ করতে পারার মেন্টালিটিটা, সেটা সবসময় সমান থাকে না। তুমি মেম্বারদেরকে নিয়ে কথা বলতে বললে, সেই জন্য আমি কথাটা টানলাম। কারণ এখন দেখো, এখনকার সময় দাঁড়িয়ে না, যে আগে এই জিনিসটা হতো, আমাদেরও লস্ট ইনসাইডে আমরা 9 বছর আমাদের মেম্বাররা, আমাদের একই মেম্বার আমরা কাজ করেছি 9 বছর। কিন্তু 9 বছর যাওয়ার পরে তখন আস্তে আস্তে দেখো পরিবেশটাও চেঞ্জ হওয়া এখন শুরু হয়েছে। এখন যে মানুষের কালচার বা মানুষের মেন্টালিটি, তো তারপর থেকে এরকম হচ্ছে যে মেম্বার আমাদের চেঞ্জ হয়, কিন্তু মেম্বার চেঞ্জ হলেও যারা সেরকম ডেডিকেশন দিয়ে ব্যান্ড মিউজিকটা করতে চায় বা করতে পারে, তারাই কিন্তু টিকে থাকে, আর বাদবাকি কিন্তু কেউ টিকে থাকতে পারে না। তো সেই জন্য হয়তো আমাদেরও মেম্বার অনেক চেঞ্জ হয়েছে। আবার এরকমও আবার আমাদের সঙ্গে হয়েছে যে আমাদের খুব ভালো মেম্বাররা ছিল, তারা বিশেষ কোনো কারণে হয়তো ব্যান্ডে থাকতে পারেনি। আমাদের একজন মেম্বার ছিল, আমি খুব ওর নামটা খুব বলবো কারণ আমাদের খুব প্রিয় সদস্য ছিল, দেবার্পণ বলে। আচ্ছা, দেবার্পণ পড়াশোনার সূত্রে চলে গেল বাইরে।
এবার যখন সেরকম একটা ব্যাপার চলে আসে যে তখন কিছু বলার থাকে না, কিন্তু অনেকে ইচ্ছাকৃত করতে পারে না, যে মেন্টালিটি ম্যাচ করে না, হ্যাঁ সেরকম ভাবে করতে পারে না। এই সময় দাঁড়িয়ে যদি তুমি ব্যান্ড মেম্বারদেরকে, মানে ব্যান্ড মেম্বার আমাদের যারা আছে তাদের কথা আমি বলি, আমাদের তো সিনিয়র মেম্বার আমাদের বেসিস্ট অমিত, আমি কিবোর্ড প্লেয়ার অভিজিৎ, এবং আমাদের সিনিয়র ভোকালিস্ট পল্লবী সরকার। তারপরে আমাদের আরেকজন ভোকালিস্ট আছে কমলেশ ঘোষ, আমাদের আরেকজন ভোকালিস্ট আছে মৈত্রেয়ী, আমাদের লিড গিটারিস্ট সাহেল ঘোষ, আচ্ছা, আমাদের ব্যান্ড ম্যানেজার এবং ব্যাকআপ কিবোর্ড প্লেয়ার স্বরূপের কথা তো জানোই। নেক্সটে তো আরো আমি বলবোই, স্বরূপের ভূমিকাটা অনেক বড়, ম্যানেজ করাটা খুব বড় ব্যাপার। হ্যাঁ, ম্যানেজ করাটা। স্বরূপ আর অমিত হচ্ছে, আমি স্বরূপ অমিত, আমরা হচ্ছে লস্ট ইনসাইডের একদম ফাউন্ডার মেম্বার, একদম ফাউন্ডার। হয়তো আরো পুরনো মেম্বার আমাদের সঙ্গে ছিল যারা আমাদের সঙ্গে থাকতে পারেনি। তো এই মুহূর্তে আমাদের লস্ট ইনসাইড যাদের নাম বললে ওরা এখন কারেন্ট মেম্বার। হ্যাঁ, আর আরেকজনের নাম মানে বিশেষভাবে বলতে হবে, কারণ অ্যাকচুয়ালি আমাদের ব্যান্ডের প্রথম থেকেই একটু ড্রামার নিয়ে সমস্যা ছিল। আচ্ছা, তো আমাদের 3 বছর হলো আমাদের ড্রামার সঞ্জয়। আচ্ছা, এখন সঞ্জয় ড্রাম করছে, এখন সঞ্জয় ড্রামসে আছে। তো এই হচ্ছে আমাদের এখন লস্ট ইনসাইডের লাইন আপ। আচ্ছা, তো লস্ট ইনসাইড নিয়ে আমরা কথা বললাম, এবার তার সাথেই একটা প্রশ্ন চলে আসছে যে লস্ট ইনসাইড ব্যান্ডের নাম, আবার দেখছি তোমার স্টুডিওতে লেখা আছে অনেক জায়গাতেই যে টিম ইনসাইড, তোমাদের কাজগুলোর প্রথমেই লেখা থাকে টিম ইনসাইড প্রোডাকশন। তো এই ব্যাপারটা যদি একটু হয়তো বা অনেক মানে দর্শকদেরই হয়তো কনফিউজ থাকতে পারে, কারোর অডিয়েন্সদের, যে লস্ট ইনসাইড টিম ইনসাইড দুটো কি আলাদা, তো এই ব্যাপারে একটু যদি বলো। এটা খুব ভালো তুমি প্রশ্ন করেছো, কারণ এই বিষয়টা নিয়ে অনেকেই একটু কনফিউজ হয়, কারণ সবাই ভাবে যে টিম তো একটাই, এবার সেখানে লস্ট ইনসাইড এবং টিম ইনসাইড কেন, নাম দুটো কেন। তো এটা একটা কি বলবো তোমাকে, এটা একটা আমাদের বিশাল বড় জার্নি, মানে খুব ভালো একটা জার্নি আমি মানে বলতে পারি, যে অ্যাকচুয়ালি লস্ট ইনসাইড ব্যান্ডটাই আমাদের প্রথমে ছিল, তারপর আমরা কাজ করতে থাকি এবং একটা সময় গিয়ে আমরা দেখি যে আমাদের কাজ তৈরি করার জন্য আমরা বাইরেও কিছু ট্রাই করি। তখন আমরা এমন কিছু বিষয়ের সঙ্গে আমরা সংস্পর্শে আসি, তখন তো দেখো, তখন তো ফেসবুক ইউটিউব সেরকমভাবেও তখন ছিল না, সবে নতুন তৈরি হচ্ছে, মানে আমাদের কাজ, আমাদের গান আমরা যে সবাইকে শোনাবো, সেই জন্য যে রেকর্ডিংয়ের ব্যাপার থাকে একটা, তো সেটা শিলিগুড়িতেও তখন খুব কম এগুলোর মানে স্কোপ ছিল। তো তখন আমরা কিছু স্টুডিওতে যাই, কিছু স্টুডিওতে আমরা রেকর্ড করতে যাই, তখন আমরা কিছু বিষয় সেখানে লক্ষ্য করি। তারপর আমাদের একটা সময় মনে হয় যে না, আমরা নিজেদের কাজ আমরা নিজেরাই করব, নিজেরা আমরা করার চেষ্টা করি নিজেদের কাজ। তো এইভাবে আমরা নিজেদের কাজ নিজেরা করতে করতে মানে আস্তে আস্তে সেটা কি হয়, সেটা আস্তে আস্তে মানুষেরও ভালো লাগতে শুরু হয়। তো তারপর আমাদের টিম ইনসাইড প্রোডাকশনটা সেখান থেকেই তৈরি হয়, যে আমাদের নিজেদের কাজ আমরা নিজেরা করব, তারপরেও আমরা মানুষের কাজও আমরা করার চেষ্টা করব, বা একটা ব্যান্ডের বাইরে গিয়ে যদি আমরা কোনো কাজ করতে চাই, তখন কিন্তু একটা প্রোডাকশন দরকার। মানে মোট কথা বলতে গেলে আমি যা বুঝলাম যে টিম ইনসাইড প্রোডাকশন মানে প্রোডাকশন হাউসের নাম। হ্যাঁ, টিম ইনসাইড হচ্ছে প্রোডাকশন হাউসের নাম, ব্যান্ডের নাম হচ্ছে লস্ট ইনসাইড। তো প্রোডাকশন হাউসে আমরা প্রোডাকশনের কাজকর্ম করি এবং ব্যান্ড আছে, শো করো তোমরা। হ্যাঁ, এবার এই কথাটা তো না বললেই নয়, যত তুমি বললে এই কথার থেকে এবার কথাটা উঠে আসছে। আমি তো শুরুতেই বললাম, আমাকে তুমি বিভিন্ন জায়গায়, আমার যখন ফার্স্ট শর্ট ফিল্ম বানাই তুমি আমাকে সাহায্য করেছিলে, তারপরে আরো বিভিন্ন কিছু প্রফেশনাল কাজেও তুমি করেছিলে, এটা হলো আমার ব্যাপার। তাছাড়াও আমি যেটা জানি, কিছুটা যতটা শুনেছি বা দেখেছি, সেটা হলো বিভিন্ন আরো প্রফেশনাল কাজও তো তুমি করো। মানে এই যে জার্নিটা, মানে টিম ইনসাইড প্রোডাকশন তুমি যেটা বললে, এটা হয়তো তোমাদের তখনই মনে হয়েছে যে যখন একটু প্রফেশনাল কাজগুলো তোমরা করা শুরু করেছো, একটা নাম দরকার, তাই না? এক দুটা কাজ তোমার আমি বলতে যাবো, কারণ কি হয়তো তুমি বলবে যে দাদা এটা এখন পডকাস্টে না বললে হতো, আমি বলবো যেহেতু আমার ব্যাপারটা ভালো লেগেছে। একটা গান তোমাদের দেখেছিলাম আমি, অলির কথা শুনি, অ্যাকচুয়ালি গানটাও আমার খুবই ফেভারিট গান, হেমন্ত মুখার্জির গান। তো এই গানটার কথা যদি বলো, এই গানটা মানে উনি কে, ওনার নামটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু গানটা আমার মনে আছে তোমরা দুর্দান্ত, মানে সবকিছু খুব প্রফেশনাল হয়েছিল ব্যাপারটা। মানে উনি হচ্ছেন দেবব্রত সিংহ। আচ্ছা, দেবব্রত সিংহ। আচ্ছা, উনি আমাদের খুব প্রিয় একজন দাদা। আচ্ছা, উনি দূরদর্শনের আর্টিস্ট। আচ্ছা, এবার ওনার আরেকটাও পরিচয় আছে, উনি সিআইডি অফিসার। বাহ।
তো উনি ওনার চাকরি এবং গান বাজনা, উনি গান বাজনা এত ভালোবাসেন, উনি যদি এই পডকাস্টটা দেখেন আমি অবশ্যই শেয়ার করবো, তুমি এই প্রজেক্টটার কথাই বললে। তো দাদা আমাদের খুব প্রিয় দাদা, এবং দাদা খুব ভালো একজন ভোকালিস্ট। তো দাদার পোস্টিং ছিল এখানে শিলিগুড়িতে কিছুদিন, এখন তো রায়গঞ্জে আছে। আচ্ছা, এখন রায়গঞ্জেই দাদার বাড়ি। তো দাদার সঙ্গে আমার দেখা হয়, পরিচয় হয়, তারপরে দাদা আমাদের কাজ টাজ দেখে এবং খুব ভালো লাগে দাদার। তারপর দাদা বলে যে না ভাই তোমার সঙ্গে কাজ করব, তোমাদের সঙ্গে কাজ করব। তখন আমরা দাদার একটা মিউজিক ভিডিও তৈরি করি। এবার ওই পুরোনো দিনের গান আর নতুন সময়ের মিউজিক সেটাকে পাঞ্চ করে অলিরো কথাটা বানানো হয়েছিল। এবং ওই আমরা চেষ্টা করি যে আমাদের অডিও ভিডিও দুটোই প্রোডাকশন আমরা করার চেষ্টা করি। না না, সত্যি মানে এটা আমি দর্শকদেরকে বলবো, ইউটিউবে এই ভিডিওটা রয়েছে, আমি সেটা লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা শুনবেন। মানে একদম ট্রু প্রফেশনাল কাজ যেটাকে বলে আমার মনে হয়েছিল। আর আমি তো অনেকবার শুনেছি গানটা, আমার প্রিয় গান, আমি আগেই বললাম অরিজিনালটাও আমার প্রিয়। আর তোমরাও যেটা করেছো, মানে অনেক সময় হয় না অরিজিনালটাকে মানুষ বিকৃত করে দেয়, সেই জিনিসটা এটাও কিন্তু আবার হয়নি। তো অভিজিৎ কি বলবো, মানে কথাগুলো শুনে তো বেশ ভালোই লাগছে। তো আরো যদি কিছু বলো, এরকম আরো কিছু তোমাদের প্রোডাকশন হাউসের কিছু কাজ বা কিছু। এবার দেখো, আমাদের প্রোডাকশন হাউসের কথা বলতে গেলে সবার প্রথমে আমাদের প্রোডাকশনটা কি করে তৈরি হলো সেটা বলা তো দরকার। এবার আমাদের নিজেদের কাজ তো আমরা নিজেরা করতামই, লস্ট ইনসাইডের গানটা আমরা রেকর্ড করতাম, আমরা আপলোড করতাম। তারপর আমার সঙ্গে একজনের পরিচয় হলো, যেখান থেকে আমাদের একদম প্রোডাকশনের কি বলবো টার্নিং পয়েন্ট একটা। তিনি হলেন দেবাশিস ভট্টাচার্য। সবাই আশা করি দেবাশিস দাকে চেনে শিলিগুড়িতে। দেবাশিস দাকে আমি খুব ভালো করেছি। এবার দেবাশিস দার সঙ্গে আমার পরিচয় হয় কবিতার পিছনে বা শ্রুতি নাটকের পিছনে মিউজিক ব্যাকগ্রাউন্ড করার জন্য। আর আমার একটা ছোটবেলা থেকে একটা ন্যাক ছিল যে সাউন্ড নিয়ে কাজ করার, মানে ইচ্ছেও ছিল মনে। তো আমি কিবোর্ড বাজাতাম, নানান রকম নাটকের পিছনেও আমি মিউজিক করতাম, মানে ব্যান্ডের গান বাজনা বাদেও আমি অন্য ভাবে মিউজিক করার চেষ্টাই করতাম বা আমার ভালো লাগতো। তো দেবাশিসদার সঙ্গে পরিচয় হলো, তো দেবাশিসদার সঙ্গে কাজ করতাম। এবার আস্তে আস্তে যখন আমরা নানান রকম রেকর্ডিং করতে শুরু করি, তখন দেবাশিসদা, তখন তো আমাদের বাড়িতে একটা হোম সেট আপ ছিল, তখন দেবাশিসদা আমাদের বাড়িতে আসে। এইবার তখন দেবাশিসদা আমাকে, মানে দেবাশিসদাই আমাদেরকে মেন সাহসটা যোগায় যে না তোমরা রেকর্ডিংয়ের কাজ করতে পারবে, আচ্ছা তোমরা রেকর্ডিংয়ের কাজ করো এবং সাউন্ড নিয়ে তোমরা কাজ করো। তারপর আমাদের মানে প্রোডাকশনের নানান রকম আমাদের কাজ শুরু হয়। আর দেবাশিসদার হাত ধরে আমরা প্রচুর ভালো ভালো কাজ এখনও করি, আর আগেও আমরা প্রচুর ভালো ভালো কাজ করেছি। আর আমাদের প্রথম আমরা যে সিডি, তখন একটা সিডির একটা চল ছিল, আমাদের প্রথম টিম ইনসাইড প্রোডাকশনের প্রথম কাজ যেটা আমরা করি সেটা হলো একটা কবিতার সিডি করি আমরা দেবাশিসদার, সেটার নাম ছিল মোহনার খোঁজে। আচ্ছা, সেটা দিয়ে আমাদের মানে টিম ইনসাইডের, আমাদের টিম ইনসাইড প্রোডাকশনের প্রথম বড় কাজ শুরু। তারপর তো আস্তে আস্তে তোমরা জানোই আমার শহর বলে একটা আমাদের প্রজেক্ট আছে। আমার শহর নিয়ে তো আমি বলতামই, তুমি নিজেই বললে। তো আমার শহর আমরা করেছি, ওই মোহনার খোঁজের পরেই আমরা আমার শহর করেছি। তো এইভাবে তারপর আমাদের কাজ চলতে থাকে। আর এই মুহূর্তে যদি বলো যে আমাদের ভালো কাজ কি, তাহলে আমি বলবো অ্যাকচুয়ালি আমাদের ভালো কাজ বা আমাদের অ্যাচিভমেন্ট যেটা বলতে পারো সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। মানে মানুষ আমাদের কাজ ভালোবাসে, আর সেই জন্যেই আমাদের টিম ইনসাইড প্রোডাকশনটা আরও মানে এখন আমরা ভালো করে করার চেষ্টা করছি, যে আমাদের কাজের পাশাপাশি যেন আমরা সবাইকে নিয়ে আর সবার কাজ যেন আমরা করতে পারি। আর সবার ভালোবাসা এতটা আমরা পাই, মানে কি বলবো, সেটাই আমাদের কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট আর সব থেকে বড় পাওয়া। এটা দারুণ বলেছো, মানুষের ভালোবাসাই যদি না থাকে তাহলে তো কোনো কাজ করেই সেই। আর দেখো, আমরা কোনো কাজকে ছোট এবং বড় মনে করি না। তুমি যেমন বললে যে ছোট বড় ভালো খারাপ, হ্যাঁ ভালো খারাপ তো কাজ হয়েই থাকে, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা আমরা নিজেও মানে মানুষই করে, অডিয়েন্সই তো তৈরি করে, অডিয়েন্সই তৈরি করে। এবার কিন্তু আমাদের কাছে কোনো কাজ ছোট বড়, তোমাদের কাছে তো সবগুলোই স্পেশাল। তুমি আসলে তোমার শর্ট ফিল্মের পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড স্কোর করলাম, তুমি ওটাকেও সিরিয়াসভাবেই করেছিলে। সেটাই, একটা ছোট কাজও আমাদের কাছে ততটাই ইম্পর্টেন্ট যতটা একটা বড় কাজ ইম্পর্টেন্ট। ঠিক ঠিক, এটা একদম ঠিকই বলেছো। নেক্সট সেগমেন্টে যাওয়ার আগে এই কথাটা আমাকে বলতেই হবে যে এই যে অভিজিৎ বলল আমার শহরের কথা, এই আমার শহর মিউজিক ভিডিওটা দেখেই কিন্তু প্রথম আমার অভিজিতের সাথে পরিচয় হয়। কেন কি আমার শহর দেখার পরে আমার মনে হলো যে শিলিগুড়িতে এরকম কাজ, মানে অন্তত আমি এটাও আমার পার্সোনাল আমি বলছি, কেউ এটাকে অন্যভাবে নেবেন না, মানে আমি শিলিগুড়িতে যত বছর থেকে আছি আমার প্রথম শিলিগুড়িতে দেখা একটা মনে হয়েছিল যে একটা প্রফেশনাল একটা কাজ, মানে এত ভালো লেগেছিল। আমার গানের লিরিক্স বলো, গানের তো সুর তো মেইন আছেই, সুরের সাথে লিরিক্সটাও তো অনেক বড় রোল প্লে করে।
তোমাদের লিরিক্স বলো, মানে সিনেমাটোগ্রাফি বলো, এডিটিং বলো, সবকিছু মানে আমার দুর্দান্ত লেগেছিল। মানে অ্যাকচুয়ালি সেই সময়টা তো আমরা একদমই মানে স্টার্টিং সময় ছিল আমাদের, সেটাই। তো আমি মনে করি না যে আমাদের ভিডিওটা খুব একটা প্রফেশনাল হয়েছে বা আমাদের রেকর্ডিং বা আমাদের সিনেমাটোগ্রাফি খুব একটা প্রফেশনালি হয়েছে, কিন্তু আমরা খুব ভালোবেসে সেই সময় কাজটা করেছিলাম। আর তখন অ্যাকচুয়ালি আমরা একদম প্রথমের সময়, তো একদম প্রথম সময় তখন আমাদের নর্মাল ক্যামেরা, তখন আমাদের সেই সময়ই আমি বলছি, কেন কি সেটা তো তোমার অনেক বছর হয়ে গেছে, 7-8 বছর হয়ে গেল, 7-8 বছর আগে আমি বলছি। সেই সময় আর মনে হচ্ছিল তোমাদের একটা ইয়াং গ্রুপ। হ্যাঁ, কারণ আমার শহরের একটা আলাদা বিষয় ছিল যে আমার শহরটা ছিল লস্ট ইনসাইড অ্যান্ড ফ্রেন্ডস, মানে আমরা লস্ট ইনসাইড, আমাদের যারা বন্ধুরা ছিল আরো শিলিগুড়ির যারা সেই সময় যারা মিউজিক করতো, সেই বন্ধুদেরকে নিয়ে এটা কিন্তু একটা গ্রুপ প্রজেক্ট। মানে এটা শুধু লস্ট ইনসাইডের যে প্রজেক্ট তা কিন্তু না, এটা কিন্তু একটা গ্রুপ প্রজেক্ট যেটা আমরা করেছিলাম, যে সেই সময় যারা শিলিগুড়িতে গান বাজনা করতো আমাদের বন্ধুরা, তাদের সবাইকে নিয়ে সবাই মিলে একটা প্রজেক্ট। এরকম টিম ইনসাইড প্রোডাকশনে প্রচুর কাজ আমরা করেছি, যেটা সবাই মিলে করার চেষ্টা করেছি আমরা, সবাইকে নিয়ে। আমরা এরকমও হয়েছে যে আমরা সবাইকে ডেকে আমরা কাজ করিয়েছি আমাদের সঙ্গে। প্রচুর কাজ আমরা কে স্যারকে নিয়ে একটা কাজ করেছি কিছুদিন আগে, সেটাও দেখেছি। আমরা আয়াব বাচ্চুকে নিয়ে একটা কাজ করেছি, সেরকমই আমার শহর। এবং তুমি যখন বললে আয়াব বাচ্চুর কথা বললে, তারপরে কেকের কথা বললে, এখানে আমি আরেকটা বলি, সেটাও আমার খুব স্পেশাল মনে হয়েছিল, সেটা হলো লিঙ্কিং পার্ককেও তোমরা একটা ট্রিবিউট দিয়েছিলে। হ্যাঁ, নাম মিউজিকটা যে তোমরা করেছিলে, ওটা কিন্তু বহুবার শুনেছি। কিন্তু হ্যাঁ, ওটা কিন্তু অ্যাকচুয়ালি সব ভিডিওগুলোতে তো আমাদের গান আছে, গানের সঙ্গে করা, ওটা কিন্তু ইনস্ট্রুমেন্টাল, কিন্তু ওইটা ইনস্ট্রুমেন্টাল, কিন্তু সেই ইনস্ট্রুমেন্টালটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে আমি অনেকবার শুনেছি এবং অনেকের সাথে শেয়ারও করেছি। আচ্ছা অভিজিৎ, তো তোমরা তো আজকাল তো প্রফেশনাল কাজ করছো, ঠিক আছে, এটা তো বলার আর নতুন করে কিছু নেই। তো এই আমি বললাম অলির কথা শুনে, তারপরে লিঙ্কিং পার্কের ট্রিবিউট, কেকের ট্রিবিউট, এইসব তো আছেই। এইসব তো তোমরা নিজেদের ইসের থেকেই করছো, তোমার এই যে কেকের ট্রিবিউট, তাই তো? এগুলো তো তোমাদের নিজের ভালোবাসা, নিজেদের প্রজেক্ট। আমি জানতে চাইছি তোমাদের টিম ইনসাইড প্রোডাকশনে কি কি টাইপের কাজ তোমরা করছো? দেখো, বেসিক্যালি আমরা আমাদের স্টুডিওতে আমরা রেকর্ডিং এর কাজটাই বেশি করে থাকি। আচ্ছা। সেখানে নানান রকম গান রেকর্ডিং বলো, কভার সং রেকর্ডিং বলো, তারপরে কবিতা আবৃত্তি, শ্রুতি নাটক, মানে অডিওর যে কোনো রকম কাজ আমরা করার চেষ্টা করি। আর হচ্ছে সঙ্গে আমরা ভিডিওর কাজও করি। ভিডিওর কাজের থেকে অডিওর কাজটাই আমরা বেশি জোর দিয়ে করার চেষ্টা করি, কিন্তু সব রকম কাজই আমরা করার চেষ্টা করি। ব্যাকগ্রাউন্ড স্কোর বলো, কোনো শর্ট ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোর বলো, যে কোনো রকম আমরা কাজ, মানে যেটা মিউজিকের সঙ্গে বা ভিডিওর সঙ্গে রিলেটেড, আমরা করার চেষ্টা করি। আমাদের তো সবকিছুই, মানে যা দেখছি ইকুইপমেন্টস মোটামুটি, এখানে মাইকের স্টুডিও আছে, মানে রেকর্ড করার জন্য সবকিছুই তো সেটআপ তো খুব ভালোই তৈরি করেছে। এবার দেখো, মানে মেন যারা আমাদের কাছে কাজ নিয়ে আসে, ধরো তুমি একটা কাজ করতে আসলে, এবার তুমি কাজটা কিভাবে করতে চাও সেটা ডিপেন্ড করবে। এবার আমরা বাইরেও শুট করি, অনেক সময় অডিওর কাজ তো স্টুডিওতেই হয়, আমরা বাইরেও শুট করি, বাইরে গিয়েও শুট করি। তো যেরকম প্রজেক্ট হয় সেই হিসাবে কাজটা আমরা করার চেষ্টা করি, সেই হিসেবেই কাজটা করো। অ্যাকচুয়ালি এটা বলা হয়তো আমার আগেই উচিত ছিল। এখন যে আমি বসে আছি সেটা হলো টিম ইনসাইড প্রোডাকশনেই বসে আছি, অভিজিতের স্টুডিওতে। এটা ওর বাড়িতেই, নিজের বাড়িতেই ও খুব সুন্দর করে স্টুডিওটা বানিয়েছে। তা আসলেই মানে মনটা বেশ ভালো হয়ে যায়, মানে মনে হয় যে খুব সুন্দর কিছু। অনেক ধন্যবাদ তোমাকে। না সত্যি, মানে তোমার এখানে আসলে আমি ভাবি তুমি যে এত ডেডিকেটেডলি, এই ডেডিকেশন নিয়ে এবার আমার নেক্সট প্রশ্নটা, সেটা হলো দেখো মিউজিক তো আজকে বাঙালি ঘরে, বিশেষ করে অল ওভার ইন্ডিয়াতেই বা অল ওভার ওয়ার্ল্ডেই বলতে পারো, এটা সবাই জানে যে বাঙালি ঘরের মেয়ে বা বাঙালি ঘরের ছেলে এ নিশ্চয়ই গান জানবে, আর নিশ্চয়ই তবলা বা কিছু একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট জানবে এবং গান জানবে। এটা একটা মানুষের ধারণা আছে, যদিও সবাই গান জানে না, সবাই শিখতে, আমিও গান শিখিনি, কিন্তু তাও মানুষের, আমি তবলা শিখেছি, ঠিক আছে, কিছু না কিছু একটা মানুষ জানে। তো সেটা হলেও সবার তো সেই লেভেলের ডেডিকেশনটা থাকে না। হয়তো তবলা শিখে সবাই ছোটবেলায়, কিন্তু সেটাকে যে কন্টিনিউ করবে, ডেইলি সকালে উঠে তবলা বাজাবে বা ডেইলি বিকেলে তবলা বাজাবে, সেটা হয় না, ডেডিকেশনটা থাকে না। তো আমি এটাই বলতে চাচ্ছি, তুমি যে দীর্ঘদিন থেকে তুমি বললে আগে তুমি অনুকূল ঠাকুরের উপাসনাতে তুমি বাজাতে, খুল বাজাতে, সেটার থেকে যে ব্যাপারটাকে যে ক্যারি অন করে গেছো দীর্ঘদিন প্র্যাকটিস করে, সবকিছুর জন্যই তো প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, একটা কথাই আছে।
তো সেটা জানতে চাচ্ছি, এই সব কিছু টিম ইনসাইড প্রোডাকশন লস ইনসাইডের পিছনে অবশ্যই টিমের অবদান তো আছেই, এটা 100বার আমি বলবো, এটা আমি অস্বীকার করতে পারি না, কিন্তু তোমার পাশে যেহেতু তোমাকে নিয়ে পডকাস্টটা বানাচ্ছি আমি, এবার তুমি বলো এই ডেডিকেশনটা কতটা দরকার, আর তোমার ডেডিকেশনটা তুমি কিভাবে প্র্যাকটিসগুলো করো ডেইলি, এটা নিয়ে একটু বলো। দেখো আমি মনে করি যে যে কোনো কিছু তুমি করো, মিউজিক করো বা যে কোনো কিছু, তুমি আর্ট করো, তুমি অন্য কিছু করো, তুমি পড়াশোনা করো, যে কোনো কিছু করো, ডেডিকেশনটা যদি তোমার না থাকে মন থেকে, তাহলে কিন্তু তুমি সেটা করতে পারলেও, ধরো শখে, অনেকে আমি দেখি, অনেককে দেখি যখন আমরা কলেজে উঠতাম, মানে কলেজে যখন পড়তাম, তখন আমরা দেখতাম যে আমাদের বন্ধু বান্ধবরা গিটার বাজাচ্ছে, হয়তো শখ হলো একটু ড্রামস বাজাচ্ছে, কিন্তু তারা কিছুদিন পরে কিন্তু তাদের আর সেটা থাকে না। কেন থাকে না? কারণ 100% ভালোবাসা ছাড়া কোনো কিন্তু কাজ হয় না। তোমাকে 100% ডেডিকেশন দিয়ে সেই কাজটা করতে হবে, আর সেটার জন্য দরকার প্রচুর ধৈর্য। এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্রচুর ধৈর্য। তুমি একবারে তো দেখো, একবারে তুমি কোনো কিছু হট করে পেয়ে যাবে না। হট করে একটা ভালো কাজ কিন্তু হয় না, একটা খুব ছোট্ট সময়ের মধ্যে ভালো কাজ হয় না। একটা ভালো কাজ করতে গেলে, বা যারা আমার ইন্সপিরেশন, তাদের কাছ থেকে সবসময় আমি এটাই শুনেছি বা এটাই দেখেছি তাদের কাছে, যে একটা ভালো কাজ করতে গেলে আগে তোমাকে জানতে হবে সেই কাজটা কিভাবে করতে হয়, ঠিক আছে? তারপরেও দরকার প্রচুর প্র্যাকটিস। তো আমার মনে হয় যে ডেডিকেশন তো ঠিক আছে, কিন্তু ডেডিকেশন মানে ভালোবাসার লেভেলটা সেরকম না থাকলে কিন্তু হবে না, সেটা হবে না। আর আমার বেসিক্যালি দেখো, আমি আমার মার তো খুব ইচ্ছা ছিল যে আমি মিউজিক করি। তারপর তো আমি কিছুদিন, আমার মার অ্যাকচুয়ালি প্রথমে ইচ্ছা ছিল যে আমি তবলা শিখি। তো আমি তবলাটা কিছুদিন শিখেছিলাম, শিলিগুড়িরই একটা জায়গা থেকে আমি তবলাটা কিছুদিন শিখেছিলাম। তারপর থেকে আস্তে আস্তে যখন আমার নিজের ভালো লাগাটা তৈরি হয়, তখন আমি পুরোপুরি মিউজিক প্রোডাকশনের দিকে আমার মানে আমার ইচ্ছাটা চলে যায় পুরোপুরি মিউজিক প্রোডাকশনের দিকে। তো সেই জন্য আমি নানান রকম ইনস্ট্রুমেন্ট বাজানোর চেষ্টা করেছি, প্র্যাকটিস করেছি, তো যাতে টোটাল মিউজিকটা আমাকে, মানে টোটাল মিউজিকটাকে আমি বুঝতে পারি। তো এটা জাস্ট চেষ্টা। আর এখনো আমি বলছি যে এখনো আমি যে কিছু মানে সেরকম কিছু করে ফেলেছি তা না, আমি একদমই এখনো শিখছি, একদমই এখনো প্র্যাকটিস করছি। আর মানে আমার মনে হয় না যে ওই একটা বড় সমুদ্রে আমি একটা জলকণার মতনও মিউজিক তো 100বার শেখার তো কোনো, মানে এই মিউজিক বলো, ফিল্ম বলো, ফটোগ্রাফি বলো, যেটাই বলো, এগুলো তো শেখার কোনো শেষ নেই। আর শেখার পরেও মনে হয় এখন অনেক কিছুই জানি না। আর আমরা দেখো, আমরা যেহেতু ভিডিও নিয়ে কাজ করি, সেহেতু আমাদের ভিডিও এডিটিং থেকে শুরু করে, ফটো এডিটিং থেকে শুরু করে, আমাদের প্রোডাকশনে আমার সঙ্গে সব থেকে মানে বড় রোল যার আমাদের প্রোডাকশনটা চালানো। দেখো একা তো কোনো কিছু, আমি সবসময় টিম ওয়ার্কে বিশ্বাসী। একা যে কোনো কিছু খুব ভালো করে করা যায়, এটা তুমিও বললে যে খুব বেশি ভালো যদি কোনো কিছু করতে হয় তাহলে একটা টিম দরকার, আর টিমে কিন্তু খুব ভালো ভালো মেম্বারও দরকার। তো টিম ইনসাইড প্রোডাকশনে আমার সব থেকে মেন যে মেম্বার, সে হচ্ছে স্বরূপ হচ্ছে এডিটিং বলো, সব রকম এডিটিং বলো, পোস্টার এডিটিং থেকে শুরু করে, ভিডিও এডিটিং থেকে শুরু করে, এই যে আমরা শেখার চেষ্টা করি একসঙ্গে বসে। দেখো একটা, আমি মনে করি যে প্র্যাকটিসটা শুধু ওই গান বাজনা করলাম, রেয়াজ করলাম, ওইটাই প্র্যাকটিস না। কিন্তু আমরা নানান রকম সফটওয়্যার নিয়ে প্র্যাকটিস করি, নানান রকম কাজ করার প্র্যাকটিস করি, ভালো ভালো কাজ দেখি। আমাদের দেখো শিলিগুড়িতে প্রচুর ভালো ভালো সবাই কাজ করে, আমাদের সিনিয়ররা, তাদের কাজ দেখে আমরা দেখে শেখার চেষ্টা করি, সেইগুলো আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা আবার ট্রাই করি করার। তো স্বরূপ এই বিষয়ে আমাকে প্রচণ্ড হেল্প করে বা আমার পাশে থাকে। তো আমি মনে করি যে প্র্যাকটিসটা খুব দরকার, আর লেগে থাকাটা খুব দরকার। এটা কিন্তু সবার মধ্যে থাকে না, আর যাদের মধ্যে থাকে না তুমি দেখতে পাবে যে একটা জায়গায় একজন আছে, কিছুদিন পরে সে নেই। কেন সে নেই? কারণ তার মধ্যে হয়তো সেই জিনিসটার কাজ করছে না, সেই ডেডিকেশনটা তার হয়তো আর থাকলো না। ঠিকই আমার যেটা মনে হয় অভিজিৎ, যে তুমি যে বললে 100বার, এটা আমি মানি, যে এই যে কেউ দেখলে হঠাৎ করে নেই, সবসময় যে লোকের ভালো লাগলেই তোমাকে করে যেতে হবে। অবশ্যই লোকের ভালো লাগলে কি হবে, তুমি একটু উৎসাহ পাবে, ইন্সপিরেশন পাবে, যে না মানে একটা মোটিভেশন পাওয়া যায় যে না লোকের ভালো লাগছে, আমাকে আরো ভালো করতে হবে, এটা তো দরকার। কিন্তু অনেক সময় যদি লোকের ভালো নাও লাগে, সত্যিকারের যদি কারোর ভালোবাসা থাকে, সে কিন্তু করে যাবে। একদম হতে পারে কারোর ভালো লাগে। আর দেখো তুমি যদি মনে করো নিজেকে, মানে আমি বলতে চাইছি যে
বেশি প্রফেশনাল যদি আমি নিজেকে তৈরি করে ফেলি না, তাহলে কোথাও যেন একটা ক্রিয়েটিভিটির জায়গাটা নষ্ট হয়ে যায়। এবার মানুষ তোমার কাছ থেকে চাচ্ছে আর তুমি করে দিচ্ছ। হয়তো কেউ আমাদের অনেক সময় আমাদের এরকম হয় যে স্টুডিও থেকে আসলো, সে গানই গাইতে পারে না, সে বললো যে না আমি তো স্টুডিও বুক করেছি, আমি টাকা পয়সা দিচ্ছি, আমার গানটা রেকর্ড করে দাও। হয়তো আমরা সেই কাজটা করে দিই, কিন্তু সেই কাজের মধ্যে কিন্তু কোনো ক্রিয়েটিভিটি থাকে না। একটা ভালো ভোকালিস্টকে নিয়ে এসে যখন আমরা একটা কাজ করাই, বা একটা ভালো ভোকালিস্ট যখন একটা কাজ করে, কিন্তু যে সেই লেভেলের না বা সেইভাবে করতে পারে না, তাকে নিয়ে কাজ করা আর একটা ভালো ভোকালিস্টকে নিয়ে একটা ক্রিয়েটিভ কাজ করার মধ্যে কিন্তু তফাৎ আছে। এবার টোটালি যদি আমি প্রফেশনাল দিক দিয়ে ভাবি, হ্যাঁ, তাহলে কিন্তু এটা খুব মুশকিল, তাহলে ওই ক্রিয়েটিভ জায়গাটা কোথাও যেন একটা হারিয়ে যায়। ঠিক ঠিক ঠিক। অভিজিৎ, এইবার আমি পডকাস্টের আমরা একটু শেষের দিকেই চলে আসছি। এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছি। হতে পারে এটা একটু কারোর জন্য একটু কন্ট্রোভার্সিয়াল মনে হতে পারে, কিন্তু যেহেতু তুমি মিউজিক করো বা কিছু করো, আমার কৌতূহল যে আমি একটু তোমার থেকে শুনি তুমি কি মনে করো। সেটা হলো, দেখো, ট্যালেন্টেড তো আজকাল কমই নেই, মানে প্রচুর ট্যালেন্টেড ছেলেমেয়েরা আজকাল আছে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টও অনেক আমাদেরকে হেল্প করে। এই যে আজকে আমি একটা শুট করছি, এই ক্যামেরা দিয়ে করা, মোবাইল দিয়ে করা, এগুলো এখন ইজি হয়ে গেছে। এডিটিং করাও অনেকটা ইজি হয়ে গেছে, করাটা ইজি হয়ে গেছে, কিন্তু কম্পিটিশনটাও তো অনেক বেশি, তো অনেকটা টাফও হয়ে গেছে, মানে আরো বেটার করতে হবে, আরো বেটার করবে, এই ব্যাপারটা আছে। আমি যেটা বলছিলাম, এত ট্যালেন্ট আছে, এত সব কিছু আছে, সোর্স আছে, তাও দেখবে আমরা যদি দেখি যে আগের যে গানগুলো, এখন যে নতুন সিনেমাতেও দেখবে বেশিরভাগ আগের গানগুলোকেই নিয়ে করছে। আমাদের বাংলা ছবিতেও আমরা দেখি যে রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে করে যাচ্ছে, নতুন গানও হচ্ছে না যে সেটা না, কিন্তু লাস্ট আমার মনে হয় 20-25 বছরের মধ্যে সেই ধরনের যে হিট, মানে একটা যে মানে হিট, আমি সেটা বলছি না যে কত মিলিয়ন ভিউ হলো, সেই হিটের কথা বলতে যাচ্ছি, মানুষের মনকে হিট করা, মানে একটা গান যে আমি বারবার শুনবো এবং বলবো যে না একটা গানের মতন গান হয়েছে, সেই জিনিসটা আজকাল হচ্ছে না কেন? সেইটা মানে আমি ভাবি যে মানে সেই যে আর.ডি. বর্মন, সে আজকালের যুবকরা অনেকেই বলে দেবে ফট করে যে আর.ডি. বর্মন তো চুরি করেছে, এরকম অনেকে বলে, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়। আমার মনে হয় কে চুরি করেছে না করেছে এগুলা অন্য ব্যাপার, উনি যেই লেভেলের মানুষ, পঞ্চমদা যাকে বলা হয়, উনি কি করেছে এটা বলার যোগ্যতা তো আমি তো অন্তত মনে করি আমার নেই, ঠিক আছে? তো এই যে আর.ডি. বর্মনের গান, কিশোর কুমারের গান যুগ যুগ থেকে আমরা শুনেই যাচ্ছি, তাও যেন মনে হয় নতুন, পুরনো হয় না। এখন এর গানগুলো কেন এরকম হচ্ছে, মানে এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও গানগুলো কেন চলছে না? এটা একটা খুব ভালো প্রশ্ন তুমি করলে। এবার আমার মতে আমার কি মনে হয় যে আমার মনে হয় কি, এখানেও একটা ধৈর্যের ব্যাপার চলে আসে। মানে আগেকার দিনে আমি যতটুকুনি জেনেছি মিউজিকের ভিতরে থেকে, আমি মানে এই যে আর.ডি. বর্মন, এস.ডি. বর্মন, এনাদেরকে দেখে বা এনাদের গান টান শুনে, বা আমার খুব নেশা ছিল যে আমি গান কি করে তৈরি হচ্ছে আমি সেটা দেখতাম। মানে কোনো কিছুর যে আগে যেমন হতো না পর্দে কে পিছে, ঠিক আছে, মানে বিহাইন্ড দ্য সিন যেটাকে আমরা বলে থাকি, তো আমি খুব বিহাইন্ড দ্য সিন খুব দেখতে আমি খুব পছন্দ করি। তো পুরনো বিহাইন্ড দ্য সিন, লতাজি কি করে স্টুডিওতে গিয়ে গান গাইছেন। আমি একটা ইয়েতে দেখেছিলাম যে লতাজি একটা গান 3 বছর ধরে গেয়েছিলেন, উনি একটা গান 3 বছর ধরে গেয়েছিলেন। তো বিষয়টা কি হয়ে যাচ্ছে বলো তো, আজকালকার দিনে মানুষের এতটাই মানে পেশেন্স কম যে একটা গান তৈরি করতে, আগে আমরা গান যখন শুনতাম, তুমি হয়তো লক্ষ্য করবে যে একটা গানের গীতিকার থাকতো, সুরকার থাকতো, ঠিক আছে, মিউজিক ডিরেক্টর থাকতো, তো গান একজন লিখতেন, একজন গান সুর করতেন, আর গান কিন্তু একজন অ্যারেঞ্জ করতেন, মানে মিউজিকটা বানাতেন, ঠিক আছে। তো এটা কিন্তু আমি মনে করি এটা কিন্তু একটা বিশাল বড় প্রসেস, একটা গান তৈরি করা। দেখো পুরোনো দিনের গানগুলো এখনো আমাদের কানে বাজে, মনে থেকে যায়, কিন্তু এখনকার দিনের গানগুলো থাকছে না। কেন থাকছে না? কারণ সেই লেভেলের গান তো তৈরিই হচ্ছে না। আবার দেখো, আমি এটাও বলবো না যে নতুন সময়ের গান যে থাকছে না, তাও না। যেটা আমি তোমাকে একদম প্রথমে বললাম, ভূমির যাত্রা শুরু যে অ্যালবামটা বেরিয়েছিল, তোমার দেখা নাই বললে কিন্তু এখনো কিন্তু বাচ্চা সময়টাই ছিল, হ্যাঁ, বা চন্দ্রবিন্দুরও কিছু গান, হ্যাঁ প্রচুর গান, হ্যাঁ। কিন্তু এখন তুমি ঠিকই বলেছো যে বেশিরভাগ গানই কিন্তু এখন ঠিক হারিয়ে যাচ্ছে। তারপরেও একটা বিষয় কি হচ্ছে, এখন না গান হয়ে গেছে মানে মিউজিক প্রধান বলতে তুমি কোনো গানে তুমি খুব নাচানাচি করতে পারছো। যেমন এইটার ইয়েতে আমি বলি, যখন আমরা স্টেজ শো করতে যাই তখন দেখো দর্শকরা তো আমাদের ভগবান, তো কিন্তু কোনো জায়গায় গিয়ে আমাদের এরকম ফেস করতে হয় যে নাচের গান করো, খালি নাচের গান করো। এবার নাচের গানে যে লিরিক্স কি হচ্ছে সেটা কিন্তু কোনো দেখার দরকার নাই।
এবার নানান রকম গান এখন বেরোচ্ছে, সেখানে ওই মজাটা, এনজয়মেন্টটাই মেন। সেখানে যে গানের একটা লিরিক্স থাকবে, ওই লিরিক্সের একটা মানে থাকবে, সেটা কিন্তু এখন থাকে না। আর কোনো কিছুর যদি মানে না থাকে তাহলে সেটা তোমার মনে কি করে থাকবে? দারুণ দারুণ, ঠিক বলেছো। যদি মানে না থাকলে সেটা তোমার মনে কি করে থাকবে? এইটা তোমাকে একটু ইন্টারাপ্ট করি, আমি বলছি, তাড়াতাড়ি বলছি ব্যাপারটা। সেটা হলো, তুমি ঠিক বলেছো। আমার একটা ইন্টারভিউ মনে পড়ে গেল। ইন্টারভিউ শুনতে আমার খুব মানে একটা নেশাই বলতে পারো, ইন্টারভিউ শুনতে ভালোবাসি। অমিত কুমার, কিশোর কুমারের ছেলে অমিত কুমারের একটা ইন্টারভিউতে আমি শুনেছিলাম যে বালিকা বধূ ছবির যে একটা বিখ্যাত গান বড়ে अच्छे लगते हैं, যে যখন মানে গানটা সবকিছু হলো যে এরকম একটা গান লাগবে, আর.ডি. বর্মনকে বলা হলো পঞ্চম দাকে। তো বহুদিন হয়ে গেল, উনি মোটামুটি 2-3 মাস হয়ে গেল উনি গানটা দিতে পারছেন না। তখন ওনাকে ডাইরেক্টর একদিন একটু রেগেই বললেন যে আপনি কবে দেবেন, অনেক দিন তো হয়ে গেল। তখন উনি বললেন হিরোকে। অ্যাকচুয়ালি প্রথম অমিত কুমার নাকি ওই গানটা গাওয়ার কথা ছিল না, মানে কিশোর কুমারেরই গাওয়ার কথা ছিল। তারপরে যখন উনি শুনলেন যে নতুন ছেলে সচিন, নতুন ছেলে, তখন বলে ছেলেটাকে আগে পাঠাও। তো ছেলেটাকে পাঠালো, সচিন গেল ওনার বাড়িতে, উনি গার্ডেনে সচিনের সাথে গল্প করলেন, গল্প টল্প করে সচিনকে বললেন তুমি যাও। তো সচিন এবার গিয়ে ডাইরেক্টর জিজ্ঞাসা করলো সচিনকে তোমাকে কেন ডেকেছিল? বললো আমাকে তো এরকম কিছু বললেন না, বাগান টাগান ঘুরিয়ে বললেন তুমি যাও। তো ডাইরেক্টর ভাবলো যে কি রে ভাই, কোনো মিউজিক নিয়ে আলোচনাও করলো না, এমনি চলে গেল। তখন মানে সবাই বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি সচিনকে ডেকেছিল ওকে দেখার জন্য, যে ওর চেহারাটা কিরকম, বয়সটা কিরকম, এইটা দেখে আর.ডি. বর্মন সেই দিনই ওই গানটা কম্পোজ করলেন বড়ে अच्छे लगते हैं। আর বললো যেহেতু নতুন ছেলে তো একটু নতুন ভয়েস লাগবে, তখন কিশোর কুমারকে বাদ দিয়ে নেওয়া হলো অমিত কুমারকে। উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন। তো ওইটাই আমি তখন চিন্তা করছিলাম যে একটা গানের জন্য, একটা সিঙ্গেল সং এর জন্য ওরা কত কিছু ভাবতেন। তাহলে দেখো এই ভাবনাটা তো খুব দরকার। আর এখন কি হচ্ছে বলতো, এখন আমাদের টেকনোলজিটাও এত উন্নত, মানে দেখো সবাই বাড়িতে বসে বসে রেকর্ড করতে পারছে। এবার সবাই কি হচ্ছে বলতো, মানে এত সহজে সবকিছু করে ফেলছে বা এত সহজে সবকিছু পেয়ে যাচ্ছে। আর অনেকেই এরকম মনে করে যে যেমন ধরো আমরা এই যে প্রোডাকশনটা তৈরি করেছি, আমাদের প্রোডাকশনের বয়স মোটামুটি ধরে নাও 12-13 বছর। 12-13 বছর ধরে আমরা পড়াশোনা করে যাচ্ছি, আমি, স্বরূপ, অমিত, আমাদের আরো অনেকে ছিল যারা এখন নেই বা নতুন যারা অ্যাড হচ্ছে। আমরা কিন্তু সব সময় পড়াশোনা করে বা জিনিসটাকে দেখে শুনে বুঝে তারপরে, কিন্তু এখন আমি সব সময় দেখি, চারপাশে দেখি যেটা, যে একদম নতুন যারা, তারা একটুতেই ওই গিটারে 2-3টা কর্ড বাজাতে পারে, তাতেই ধরো একটা কিছু, আমি একটা বড় কিছু করে ফেললাম। বা তারপরেও কি বলতো, তারপরে লোক দেখানোটা খুব বেশি হয়ে গেছে। হ্যাঁ, লোক দেখানোটা, এটাই আমি বলতে চাইছিলাম যে এখন না মানে কি বলবো, সবাই এটা মনে করে যে আমি একটু দেখাতে পারলেই আমি ভালো শিল্পী। মানে এই কথায় আমি একটা খুব ভালো কথা বলি, যেটা আমার সব সময় মনে হয়, যে তুমি যদি একটা ব্যান্ড হও বা তুমি যদি একটা শিল্পী হও, তুমি মানে কোনো একটা জায়গায় আমি কোনো একটা ভালো মানুষের কাছ থেকে এটা শুনেছিলাম যে তুমি ধরো মাসে 30 দিনে 30টা প্রোগ্রাম করছো, হ্যাঁ, সেটা মানুষের মনে থাকছে না, কিন্তু তুমি সারা মাসে একটা প্রোগ্রাম করছো যেটা মানুষের সারা মাস মনে থাকছে। ঠিক আছে? তো এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু তফাৎ আছে, কোয়ালিটি, অনেক তফাৎ আছে, কোয়ালিটি। তো সেই কোয়ালিটিটা তোমাকে মেনটেন করতে হবে। তুমি একটা কিছু করে ফেললে, হঠাৎ করে একটা কিছু করে ফেললে, এই যে যেমন আমাদের দেখো, আমাদের প্রোডাকশন আছে, আমাদের ব্যান্ড আছে, কিন্তু তবুও কিন্তু আমাদের একটা প্রজেক্ট করতে কিন্তু আমরা প্রচুর ভাবি, প্রচুর ভাবনা চিন্তা করে। তারপরে অনেকেই বলে যে হ্যাঁ তোদের তো স্টুডিও আছে, তোদের প্রোডাকশন আছে, তোরা তো যখন তখন একটা ভিডিও বানিয়ে ফেলতে পারিস। কিন্তু আমরা না এটা ভাবি না, আমরা এটা মনে করি না। কারণ একটা ভিডিও বানাতে গেলে বা একটা গান কম্পোজ করতে গেলে বা একটা কভার গানও যদি আমরা কম্পোজ করতে যাই, তাহলে সেটাকে নিয়ে আমরা বসি, আমরা প্রচুর আলোচনা করি, প্রচুর দেখে শুনে। তবু আমাদের মনে হয় যে না, কোথাও যেন আমরা আরো ভালো করতে পারতাম, মানে সেটা হয়তো করতে পারলাম না। ঠিক। তো আমার মনে হয় যে এই যে এতটা নরমালি নেওয়া মতন জিনিস কিন্তু মিউজিক না, ঠিক। শুধু মিউজিক কেন, কোনো জিনিসই তুমি আজকে পডকাস্টটা শুট করছো, এটা যদি তুমি সিরিয়াস ভাবে না করো, তাহলে এই যে এত সুন্দরভাবে তুমি করার চেষ্টা করছো, তুমি আগের থেকে আমাকে সমস্ত কিছু বলেছো যে অভিজিৎ এইভাবে এইভাবে করবো, এই যে একটা প্রি প্ল্যানিং, ঠিক আছে, এই যে একটা মানে প্রি প্রোডাকশন আর পোস্ট প্রোডাকশন, তো এটা কিন্তু খুব ম্যাটার করে। আর এটা হচ্ছে না দেখে, জানো তো কি হচ্ছে, এটা হচ্ছে না দেখে আমাদের মানে সংস্কৃতি জগতের কালচারটা আরো খারাপ হচ্ছে। ঠিক ঠিক ঠিক। তো সেই জন্য হয়তো তুমি বলছো যে এখনকার দিনের গান, দেখো আমরা তো এখনকার শিল্পী, এটা কিন্তু আমাদের কাছে খুব একটা ভালো কথা না যে এখনকার দিনের গান মনে থাকছে না। আগে ভাবলাম যে অভিজিৎ ব্যাপারটা কিরকম নেবে, কিন্তু এখন না, এটা একদমই তুমি ঠিক বলেছো। এবার দেখো, এটাও তার সঙ্গে সঙ্গে এটাও আমরা জানি
যে এখনকার দিনেও যে ভালো কাজ হচ্ছে না তা না, তুমি নিজেও জানো শিলিগুড়িতে, আমি তো আগেই বললাম আমার তো দেখো, আমি সত্যি কথা বলি, আমার ইন্সপিরেশন কিন্তু শিলিগুড়ির বাইরে না, শিলিগুড়িতে আমার ইন্সপিরেশন, আমি যে কাজ আমার মানে এই যে মিউজিক বলো বা মিউজিকের সঙ্গে সঙ্গে যে ভিডিও প্রোডাকশন, ঠিক আছে, আমাকে না শিলিগুড়ির বাইরে খুঁজতে হয়নি। মানে আমার এক বন্ধু, তুমি বলেছিলে তুমি তাকে খুব শ্রদ্ধা করো, তার সাথে আমি পডকাস্ট করেছি, রোহন। একদম একদম, আমি রোহনদার কথাটাই আমি মানে বলতে চাইছিলাম যে শিলিগুড়ি থেকে বাইরে বেরোতে হয়নি। রোহনদাকে মানে রোহনদার কাজ আমরা সবসময় দেখি, এত ভালো কাজ করে। টু স্মোকিং ব্যারেলস প্রোডাকশন মানে শিলিগুড়িতে মানে ভালো যে নেই তা না, কিন্তু আর রোহনদা তো এখনকারই ছেলে, ঠিক আছে, ভালো আছে, কিন্তু হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো যে খারাপের সংখ্যাটা বেশি হয়ে গেছে। আচ্ছা অভিজিৎ, এবার আমি আরেকটু গভীরে যাচ্ছি এই টপিকটার। সেটা হলো, তুমি তো শিলিগুড়ির ছেলে, আমি শিলিগুড়ির ছেলে না হলেও এখন শিলিগুড়িরই ছেলে। 15 বছরের মতন আমার শিলিগুড়িতে হয়ে গেল। বহু বছর থেকে আমার মানে শিফট হওয়ার আগে থেকেই আমার শিলিগুড়ি খুব প্রিয় ছিল। তো আমার স্বপ্ন ছিল যে একদিন শিলিগুড়িতে বাড়ি হবে, এই হবে। তো যাই হোক, আজকে সব কিছুর জন্য শিলিগুড়িতে আছি, আমি খুব হ্যাপি। কেন কি দেখো, কলকাতা তো বড় শহর, বলে কিছু লাভ নেই। আমি কোনো সময় কোনো জায়গাকে কোনো জায়গার সাথে কম্পেয়ার করি না। কলকাতা ইজ কলকাতা, শিলিগুড়ি ইজ শিলিগুড়ি, এখানে কম্পেয়ার করার কিচ্ছু নেই একদমই। তো উত্তরবঙ্গতেই, আমি শিলিগুড়ি বলতে আমি পুরো উত্তরবঙ্গকেই নিচ্ছি। এই উত্তরবঙ্গতে দেখবে, আমরা তো বলতে পারবো আমরা খুব লাকি যে আমাদের এখানে যতই গরম পড়ুক, এই 10 থেকে 15 মিনিট গেলেই আমরা একটা শান্তির মধ্যে চলে যাই। পাহাড়, নদী, জঙ্গল, ঠিক আছে। তো সেই জিনিসগুলো তো আমার মনে হয়, মিউজিক তো একটা সাধনা, যে কোনো আর্ট, পেন্টিং বলো, মিউজিক বলো, ফিল্ম বলো, এই সাধনার জন্য তো এই শান্তিটা খুব দরকার। আমাদের এখানে সেই খাজানাটা আছে একদম। তো আমার প্রশ্নটা ছিল সেটাই, যে তোমার কি মনে হয়, তুমি তো দেখো আমার থেকে অনেক বেশি, যেহেতু এই প্রোডাকশন কাজগুলো তুমি অনেকের সাথে ডিল করছো, ফিল্মের জন্য মিউজিকের দরকার হয়, থিয়েটারের জন্য মিউজিকের দরকার হয়, প্রত্যেকটা জিনিসেই মিউজিকের দরকার। এবং একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য তো আমি নিজেই তোমার কাছে এসেছিলাম, অ্যাডভার্টাইজমেন্ট ভিডিওর জন্য, ফিল্মের অ্যাড ফিল্মের জন্য মিউজিকের দরকার, মিউজিক ছাড়া কিছুই হবে না, কিছুই হবে। এইবার আমি যেটা জানতে চাচ্ছি, শিলিগুড়ির এমনি তো আমাদের কাছে কত কিছুই আছে, আমি আগেও বললাম, কিন্তু শিলিগুড়ির মিউজিক কালচারটা নিয়ে তুমি কি বলবে? মানে শিলিগুড়ির মিউজিক কালচারটা কেমন? আমরা দেখো, আমাদের কাছে আবার একটা লাইন পট করে বলে দিই যে একটা পট করে একটা মানুষের চিন্তাধারা আছে, একটা কথা আছে যে এত খুব ভালো করছে, তো কলকাতা চলে গেলে পারে, বা একটা এই যে কলকাতা চলে গেলে পারে, মুম্বাই চলে গেলে পারে। এখন এই ডিজিটালের জগতে আমরা কি এটা ভাবতে পারি না যে শিলিগুড়িতে রেখেও তো আমি, মানে শিলিগুড়িতে থেকেও তো আমি বড় হতে পারি? তো এই বিষয়ে শিলিগুড়ির কালচারটা নিয়ে একটু বলো যদি, মিউজিক কালচার। দেখো, আমি শিলিগুড়ির মিউজিক কালচার নিয়ে এটাই বলবো আমি, যে শিলিগুড়ির কেন, যে কোনো জায়গার মিউজিক কালচার, মানে তুমি তো মিউজিক কালচারের কথা আমাকে বললে, কিন্তু মিউজিক না, মানে যে কোনো সংস্কৃতির যে কোনো কিছু, ধরো নাটক বলো, মিউজিক বলো, আবৃত্তি বলো, যে কোনো কিছু, যে কোনো আর্ট ফর্মেই, বিশেষ করে মিউজিকের কথাটাই আমরা বলবো এখানে, আমরা সেটাই আলোচনা করব। যে এই যে মিউজিকও করার কিন্তু নানান রকমের ধরন আছে। যেমন মিউজিকের মধ্যেও নানান রকমের কালচার আছে, কিন্তু এটা তুমিও জানো। তুমি জনরাগুলোর কথা বলছো তো, যেরকম ব্যান্ড কালচার হয়ে গেল, যেমন ব্যান্ড কালচার হয়ে গেল। অ্যাকচুয়ালি জনার না, অ্যাকচুয়ালি কোন রাস্তায় আমরা কাজ করছি, কোন ওয়েতে আমরা কাজ করছি, সেটা বলছো তো? হ্যাঁ, সেটা বলছি। যে যেমন ব্যান্ড একটা আলাদা দিকে চলে গেল, এবার নানান রকম ভাবে কিন্তু শিলিগুড়িতে সবাই মিউজিক করার চেষ্টা করছে, বা শিলিগুড়িতে কেন, সব জায়গায়। কেউ ধরো ফিল্মের পিছনে মিউজিক করছে, সেটাই করছে। কেউ ধরো কোনো কি বলবো, গ্রুপে গান করছে, বা নানান রকম টিভি চ্যানেলসগুলোতে যে শোগুলো হচ্ছে সেখানে যাওয়ার চেষ্টা করছে। আমরা যেমন ব্যান্ড মিউজিক করছি, ব্যান্ড কালচারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো মিউজিকের কিন্তু বিভিন্ন রকম মানে ওয়েতে সবাই মিউজিক করছে, কিন্তু কি বলতো, কোথাও গিয়ে যেন সব জায়গাগুলো এক জায়গায় চলে আসছে যে ভালো কিছু করতে হবে। ঠিক। আর শিলিগুড়িতে কিন্তু প্রচুর, মানে আমি যতদূর দেখি, মানে আমাদের স্টুডিওতে প্রচুর শিল্পীরা আসে কাজ করে, শিলিগুড়িতে কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর ট্যালেন্ট। কিন্তু আবার এটাও কোথাও গিয়ে আমার মনে হয় পার্সোনালি, যে কোথাও গিয়ে যেন শিলিগুড়িতে না সেই সব ভালো ট্যালেন্টরা সুযোগ পাচ্ছে না, মানে ভালো কাজ হচ্ছে না। সেটাও কিন্তু মানে আমি শিলিগুড়িতে বাস করি, শিলিগুড়ি আমার খুব প্রিয় জায়গা, বা শিলিগুড়ির কথা তো আমি কিছু খারাপ বলতেই পারি না, কারণ আমরা ভালোই বলবো বা ভালোই করার চেষ্টা করব আগামীতে, যাতে শিলিগুড়ির ভালো হয় আর উন্নতি হয়, বা শিলিগুড়ির গান বাজনা, শিলিগুড়ির কালচার আলো ভালো হয়, সেটাই আমরা ভাববো। কিন্তু কোথাও গিয়ে যেন এটা বাধা পাচ্ছে। আর বাধাটা কেন পাচ্ছে?
কারণ কিছু মানুষের বা বেশিরভাগ মানুষেরই আমি বলবো যে একটা এরকম একটা মেন্টালিটি হচ্ছে, যেটা তুমি বললে, যে কথাটা তুমি বললে যে তুমি কলকাতায় চলে যাও ভালো মিউজিক করতে পারবে, তুমি বোম্বেতে চলে যাও ভালো মিউজিক করতে পারবে। এবার এখানে আমরাও অনেক সময় আমাদের অনেক সিনিয়ররা আছে যারা অনেক সময় হয়তো বলে ফেলে আমাদের কোনো গিটারিস্টকে বা কোনো কাউকে, তুই তো ভালো বাজাচ্ছিস, তুই কলকাতায় আমার ভালো কাজ করতে পারবি। এবার সেখানে না সেই জিনিসটা নিয়ে আমার একটু সমস্যা আছে, মানে আমার পার্সোনালি আমারও একটু সমস্যা আছে, যে কারণ আমি যদি কলকাতায় চলে যাই, ঠিক আছে, তাহলে শিলিগুড়ির কি হবে? আমি কেন শিলিগুড়িটাকে কলকাতা বানাতে পারবো না? এবার দেখো শিলিগুড়িতে বড় বড় অনুষ্ঠান হয়, ঠিক আছে, আমি জানি না এটা কার কিরকম লাগবে কথাটা, কিন্তু যেহেতু তোমার পডকাস্টটা সবাই শোনে, তো আমি এই কথাটা একটু বলতে চাইছি। শিলিগুড়িতে এত বড় বড় অনুষ্ঠান হয়, এত ভালো ভালো অনুষ্ঠান হয়, ঠিক আছে, কিন্তু আমরা দেখি কি ওখানের মেন শিল্পীরা হচ্ছে অন্য জায়গা থেকে আসছে। এবার সেটা আমি বলছি না সেটা কলকাতা থেকে আসছে, বোম্বে থেকে আসছে, সেটা আমি বলছি না, কিন্তু মেন শিল্পী বা মেন জায়গাগুলো কিন্তু কলকাতা থেকে এসে করে দিচ্ছে। বা দেখো শিলিগুড়িতেও নানান রকম ব্যান্ডরা আছে, ভালো ভালো বড় বড় ব্যান্ডরা আছে, বা শিলিগুড়িতে বড় বড় ভালো ভালো শিল্পীরা আছে যারা কিন্তু ভালো অনুষ্ঠান করতে পারে, ভালো ভালো মিউজিশিয়ানরা আছে, আমরা সব সময় দেখি। আমরা আমাদের কথা বলছি না, আরো ভালো ভালো আমাদের সিনিয়র আরো ভালো ভালো, এই যে তুমি ধরো রনের কথাই আগে বললে, হ্যাঁ, এবার দেখো যেমন ডাউন সিনড্রোম, এত সুন্দর একটা ব্যান্ড, ঠিক আছে, কিন্তু কি বলতো শিলিগুড়িতে একটা অনুষ্ঠান হলে না শিলিগুড়ির মানুষদেরকে সেই ভ্যালুয়েশনটা দেওয়া হয় না। ধরো আজকে আমি কলকাতা থেকে একটা ব্যান্ডকে ডাকলাম, সেই ব্যান্ডটাকে আমরা যেই অ্যামাউন্টটা পে করছি, শিলিগুড়ির কিন্তু ভালো ভালো ব্যান্ড আছে, শিলিগুড়ির সেই ব্যান্ডটাকে নিয়ে গেলে বা আমরা যেখানে অনুষ্ঠান করতে যাচ্ছি, আমাদের সঙ্গে এরকম হয়েছে যে আমরা বাইরে যখন অনুষ্ঠান করতে গেছি লস্ট ইন সাইড, তখন কিন্তু সেই লেভেলের আমরা মানে সেই পরিশ্রমের সেই পারিশ্রমিকটা পেয়েছি যেটা শিলিগুড়ির মধ্যে থেকে আমরা পাচ্ছি না। কিন্তু এইটা কিন্তু শিলিগুড়ির মানুষদেরকে বুঝতে হবে। এইটা কি ওইরকম কথাটা হিন্দিতে একটা কথা আছে না যে ঘর কি মুরগি ডাল বরাবর? হ্যাঁ, কিন্তু ঘর কি মুরগি ডাল বরাবর সেটা মানলাম, কিন্তু আমার মনে হয় কি, আমার মনে হয় যে সবার আগে পারফরমেন্সটা দেখা হচ্ছে, অবশ্যই, যে পারফরমেন্সটা কি হচ্ছে। আর তারপরেও কি বলতো, তারপরেও শিলিগুড়িতে, আর শিলিগুড়ি বলে না, সবারই এরকম একটা মেন্টালিটি কি যে এই বোম্বে মানেই ভালো, এই কলকাতা মানেই ভালো। আমরা প্রচুর কাজ, আমি তোমাকে বলি আজকে অরুণদা, টিম ইনসাইড প্রোডাকশনে প্রচুর কাজ আমরা কলকাতার কাজ করেছি, সেইখানে আমার মনেই হয়নি যে কলকাতার ওই কাজের কোয়ালিটি আমাদের কাজের থেকে কোনো অংশে কম। তোমাকে একটা আমি এই সূত্রেই একটা ঘটনা বলি, সেটাও অনেক দিন আগের ঘটনা। আমরা শিলিগুড়িরই একজন ছিলেন, আমি নাম বলছি না, তার একটা সিডি বেরিয়েছিল, তো তার সিডিতে একটা মানে রবীন্দ্রসঙ্গীতের সিডি ছিল, তার সিডিতে গানটা উনি করেছিলেন, কলকাতা থেকে ট্র্যাক বানানো হয়েছিল, কিন্তু ভয়েস ওভার আমাদের এখানকারই একজন শিল্পী দিয়েছিলেন, আমি তারও নাম বলছি না। তো হচ্ছে সেই ভয়েস ওভারগুলো আমরা এখান থেকে রেকর্ড করে দিয়েছিলাম, কারণ ওই ভয়েস ওভার আর্টিস্ট কলকাতায় গিয়ে সেটা করতে পারবেন না, উনি টেকটা দিতে পারবেন না। তো যখন আমরা এখান থেকে শিলিগুড়ি থেকে করে দিলাম কাজটা, শিলিগুড়ি থেকে সব ভয়েস ওভারগুলো করে দেওয়া হয়েছিল, আর সেই সময় আমরা নতুন ছিলাম, আমি তখন মনে করতাম কি যে ভালো কাজ শেখার জন্য তো আমাকে সুযোগ পেতে হবে, কাজ করতে হবে, সেরকম আমরা কিছু ডিমান্ডও করিনি, বা সেরকম আমরা কিছু টাকা পয়সাও সেরকম আমরা নিইনি। আমরা এটাই চেয়েছিলাম যে ওখানে আমাদের নামটা থাকুক, ঠিক আছে। তো আলটিমেট সবার শেষে গিয়ে দেখা গেল কি, যখন সিডিটা রিলিজ হলো, রিলিজের দিন আমরা গিয়েছিলাম ওখানে, আলটিমেট আমরা গিয়ে দেখলাম সিডিটার কভারে আমাদের কোনো নাম নেই। সেই সময় আমরা একটা বড় ঝটকা খাই যে এখানে কি হচ্ছে, এখানে কালচারটা কি হচ্ছে। আর যার সিডিটা ছিল, যেই শিল্পীর আমাদের সিডিটা ছিল, সেই শিল্পী কিন্তু শিলিগুড়ির, কিন্তু উনি এরকম একটা বিষয় দেখাতে চাচ্ছেন যে উনি কলকাতার স্টুডিও থেকে রেকর্ড করেছেন, মানে সেই জিনিসটা ভালো হবে। এখন যদি আমি শিলিগুড়ির স্টুডিও থেকে রেকর্ড করে থাকি আর বাকি জিনিসটা, তাহলে কোথাও গিয়ে যেন ওনার একটু হয়তো কোয়ালিটি কমে যাচ্ছে। এবার তোমাকে যদি আমি সেই সিডিটা এখন শোনাই, তুমি ধরতেই পারবে না কোন অডিওটা শিলিগুড়ি থেকে নেওয়া আর কোন অডিওটা কলকাতা থেকে নেওয়া। এবার আমি কিন্তু এটা কলকাতার বিষয়ে কিন্তু আমি বলছি না যে কলকাতাই, সেই জন্য বলছি না, মানে মানুষের মধ্যে যদি এরকম একটা বিষয় তৈরি হয় যে শিলিগুড়ি মানে ভালো না আর কলকাতা বোম্বে মানে ভালো, এই বিষয়টা কিন্তু খুবই, এই জিনিসটা কিন্তু খুব খারাপ। তো এই জিনিসটা আমি চাই না যে শিলিগুড়িতে এই জিনিসটা হোক। শিলিগুড়িতে প্রচুর ভালো ভালো শিল্পীরা আছে, তারা শিলিগুড়িতেই কাজ করে, দাম দেওয়াটা খুব দরকার। হ্যাঁ, আবার দেখো শিল্পীদেরকেও আমি একটা কথা বলবো তোমার এই পডকাস্টের মধ্যে দিয়ে, অনেক শিল্পী এরকম আছে যেখানে ভালো কাজ করছে, ভালো কাজ করতে করতে কলকাতা চলে গেল। এবার আমি এরকমও অনেক শিল্পীদেরকে চিনি, আমাদের থেকে সিনিয়র শিল্পী, তারা শিলিগুড়িরই,
মানে শিলিগুড়িতেই জন্ম তাদের, শিলিগুড়িরই। তারা কাজ করতে করতে, ঠিক আছে তারা ভালো কাজই করেন, অবশ্যই ভালো কাজ করেন, তারা কলকাতায় চলে গেছেন মানে বেশি কাজের আশায় বা ভালো কাজের আশায়, সেটা নো ডাউট, সেটা কোনো অসুবিধাই নেই। কিন্তু সেখান থেকে কাজ করে আসার পরে তারা কলকাতার শিল্পী বলেই তাদেরকে পরিচয় দেয়। শিলিগুড়িতেও যদি তারা কাজ করেন, তাদের পাশে কোথাও যেন লেখা থাকে যে তারা কলকাতার শিল্পী, কিন্তু উনি কিন্তু শিলিগুড়ির ছেলে। আমি যে শিলিগুড়ির মেয়ে, সেই ব্যাপারটা হাইলাইট ওনারা করতে চান না, আমি করতে চান না। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, আমি যদি আমার শহরের সম্বন্ধে আমি যদি না ভাবি অন্য কেউ কি করে বলবে, তাহলে কি করে শিলিগুড়িটা কলকাতা হবে? ঠিক ঠিক, এটা তো হবে না। ঠিক ঠিক। তো এই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের লড়াই। আমরা সব সময়, আমরা যেখানেই অনুষ্ঠান করতে যাই, আমরা সব সময় বলি যে আমরা শিলিগুড়ি বেসড ব্যান্ড, আমরা শিলিগুড়ির ব্যান্ড, ঠিক আছে? আমরা কলকাতায় গেছি, কলকাতায় গিয়ে আমরা শিলিগুড়িকে রিপ্রেজেন্ট করছি, আমরা শিলিগুড়ির ব্যান্ড বলছি। সেখানে আমরা ভালো পারফরমেন্স করতে পারি না পারি, কিন্তু আমরা, আর এই বিষয়ে আমি আরেকটা কথা বলি শিলিগুড়ি কালচার নিয়ে, যে আমার এই জিনিসটা খুব মানে শিলিগুড়ি শিল্পীদের মধ্যে এই জিনিসটা খুব মনে হয়, আমি যত বড় বড় শিল্পীদেরকে দেখেছি বা যাদের সান্নিধ্যে আমি এসেছি, যতজনেরই এসে থাকি না কেন, আমার কোথাও যেন মনে হয়েছে যে যারা খুব ভালো শিল্পী না, তাদের মধ্যে একদম অহংকার নেই। একদম, এটা তুমি একদম মনের কথা বলে দিলে, আমিও সেম জিনিস দেখেছি। এবার কিন্তু বিষয়টা কি হচ্ছে, এখনকার দিনের জেনারেশনে সেটা বেশি আমি মানে লক্ষ্য করছি আর কি, বা শুধু এখনকার দিনের জেনারেশনে না, কিছু কিছু শিল্পী আছেন না, এটা ছিল আগে, যাদের মানে আমরা গান বাজনা করি বা আমরা ভালো একটু গান বাজনা করি জন্য প্রচন্ড লেভেলের অহংকার। তা আমি মনে করি তুমি শিলিগুড়ির কালচার নিয়ে যখন আমাকে বললে, তখন তো সব বিষয়গুলো বলতে হয় অবশ্যই। যে শিলিগুড়ি একটা এত ভালো জায়গা, এত মনোরম জায়গা, যে কলকাতার থেকে কিন্তু এখানে শুটিং করতে আসে। আমরা কিন্তু কয়জন শিলিগুড়ি থেকে কলকাতায় যাই শুট করতে যাই, একটু যদি শহরের পার্ট থাকে, হলুদ ট্যাক্সি, কলকাতায় আমার ভাগনার নিজস্ব প্রোডাকশন আছে, হ্যাঁ আমি জানি, শুভগ্রাফি প্রোডাকশন। ও কিন্তু খুব ভালো কাজ করছে কলকাতায়। ও সবসময় আমাকে বলে, মামা ওখানে যাব, ওখানে পাহাড় নদী জঙ্গল, এত সুন্দর এনভায়রনমেন্ট, ওখানে শুট করলে কিন্তু জানো না মামা দারুণ আসবে। মানে ওর সঙ্গে অনেক সময় কথাবার্তা হয়। ও তো ওখানে খুব কাজের প্রেসারে থাকে। ওর সঙ্গেও আমরা অনেক আগে প্রচুর আমরা কাজ করেছি। তো এই জিনিসটা কিন্তু খুব মানে দরকার একজন শিল্পীর মধ্যে বা একটা কালচারের মধ্যে, যে একটা ভালোবাসা থাকতে হবে, একটা বন্ডিং থাকতে হবে, যে অহংকার বিষয়টা যেন না থাকে। আর তারপরে কি বলতো, তারপরেও একটা বিষয় হচ্ছে, আমি সবসময় চাই যে ভালো শিল্পীরা সবসময় সুযোগ পাক। ভালো শিল্পীরা যখন সুযোগ পাবে না, তখন কিন্তু ভালো কাজ হবে একদম। আর যখন ভালো কাজ হবে, তখন কিন্তু সেই জায়গারও মান কিন্তু বাড়বে। অবশ্যই অবশ্যই, আমি সেই জন্যই তোমাকে প্রশ্নটা করেছিলাম। হ্যাঁ, তো এইটাই আমার বলার, যে শিলিগুড়ি কালচার নিয়ে এটাই আমার বলার, যে সবাই মিউজিক করো, ভালো করে মিউজিক করো, যে কারোর মধ্যে কোনো অহংকার না থাকুক, মিউজিকটাকে যাতে আমরা মন দিয়ে করতে পারি। আর একসঙ্গে যখন আমরা মিলেমিশে যদি সব মানে পুরো ব্যাপারটা হয়, তাহলে সেটা তো নো ডাউট ভালোই হবে। একদম। আমারও একটা স্বপ্ন, মানে অভিজিৎ, তোমাকে এই পডকাস্টে আমিও বললাম, যেহেতু কথা উঠেছে, যে আমারও একটা স্বপ্ন যে শিলিগুড়িতে একটা ফিল্ম ফেস্টিভ্যাল বলতে গেলাম, ফিল্ম সিটি হোক, একটা ফিল্ম স্টুডিও, ফিল্ম সিটি যদি শিলিগুড়িতে হয়, তুমি ভাবো কতটা ভালো হবে। একদম, আমাদের জন্য তো ভালো হবেই, পুরো ইন্ডিয়ার জন্য আমি বলবো ভালো হবে। একদম। শিলিগুড়িতে তো এক সময় তো, এখন গুয়াহাটি হয়ে গেছে গেটওয়ে অফ নর্থ ইস্ট, কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি গুগল করেও দেখো, শিলিগুড়ি কিন্তু ছিল গেটওয়ে অফ নর্থ ইস্ট। একদম একদম, নর্থ ইস্টার্ন মানে ইন্ডিয়ার গেটওয়ে তো শিলিগুড়িই ছিল। তো যাই হোক, এটা নিয়ে তুমি অনেকটাই বললে, অনেকটাই আমি জানলাম। এবার পডকাস্টে আমরা শেষেই চলে এসেছি। শেষটা করার আগে একটা প্রশ্ন না করলেই হয় না, সেটা হলো, তুমি তো প্রফেশনাল, আমরা মিউজিক নিয়ে শুরু থেকে কথা বলছি, যেহেতু পডকাস্টটা মিউজিক নিয়ে, কিন্তু প্রফেশনাল যদি তোমাকে বলি, মিউজিকের সাথে সাথে মেইন তো তুমি তো বিজনেসম্যান। তুমি আগেই বললে যে তোমার বাবাও বিজনেস ফ্যামিলি থেকে বিলং করেন এবং তুমিও বিজনেসটাই এখন সামলাচ্ছ। তো এই যে বিজনেস সামলে তারপরে এই এত কাজ, মিউজিক তো একটা ছোট জিনিস না, এত কিছু তোমাকে দেখতে হয়, টিম আছে, এই আছে, এটা কি করে ব্যালেন্স করো? এটাই হচ্ছে সব থেকে মানে বড় বিষয় আমার লাইফে, যে মিউজিকটাকে আমি এত ভালোবাসি, যে আমার সত্যি কথা বলতে, যে আমি নানান রকম, দেখো জীবনে নানান রকম জীবনে আমি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি,
কিন্তু কখনোই আমার এরকম মনে হয়নি যে মিউজিকটা আমি করতে পারবো না বা মিউজিকটা আমাকে ছেড়ে দিতে হবে। সেটা হয়তো আমার ভালোবাসার জায়গা থেকে, কারণ আজ থেকে মোটামুটি 9 বছর আগে আমার বাবা চলে যান। তার আগে তো বাবা ছিলেন। এবার আমি আমার ফ্যামিলিতে একাই। এবার আমাদের যে টিমটা, সেই টিমটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের টিমের সবাই কিন্তু কাজ করে, মানে সবাই আমরা কাজ করে তারপরে কিন্তু মিউজিকটাকে বা প্রোডাকশনটাকে আমরা করি। আমাদের সবারই ডেডিকেশনের লেভেলটা এরকম যে আমরা কাজ করেও সেটাকে করতে পারি, আর এখনো আমরা করে যাচ্ছি। এখন আমরা সবাই বড়ও হয়েছি, এখন আমাদের সবার ফ্যামিলিও বড় হয়েছে। এবার নানান রকম দেখো, তুমি তো জানো সবাই সংসারী হয়েছে। এবার সংসারী না হলেও দেখো কাজেরও চাপ বেড়েছে, আর এখন যা বাইরে যা পরিস্থিতি কাজ নিয়ে, কাজটাকেও মন দিয়ে করতে হবে, আবার এটাও আমাদের একটা অক্সিজেন, যেটা প্রথমে বললাম। তো দুইটাকে ব্যালেন্স করে তো হ্যাঁ অবশ্যই এটা সমস্যা হয়, কিন্তু কোথায় গিয়ে সমস্যাটা হয় না বলো তো? ওই যে আমি বললাম যে টিম ওয়ার্ক, আমাদের টিম ওয়ার্কটা আমরা এত ভালো করে করার চেষ্টা করি যে ওই যে বললাম যে টিম ওয়ার্কটা খুব কঠিন আবার খুব ভালো জিনিস। খুব কঠিন অবশ্যই, অবশ্যই সমস্যা হয়, অবশ্যই কখনো কারণ মেন্টালিটি ঠিক থাকে না, তখন তাকে নিয়ে সমস্যা হয়, কিন্তু নানান রকম সমস্যার মধ্যে দিয়েও আমরা একদম মানে 100% আমরা ডিসাইড করেছি যে আমরা মিউজিকটা বা আমরা প্রোডাকশনটা বা আমরা ব্যান্ডটা আমরা করেই যাব। আর আমার মনে হয় দেখো, তুমি যদি কোনো জিনিসকে সত্যিকারের ভালোবাসো মন থেকে, তাহলে তোমাকে কোনো বাধাই আটকাতে পারবে না। এটা তো একদম ঠিক কথা। তো ওইভাবেই ব্যালেন্স করি আমরা সবাই, শুধু আমি না, আমরা সবাই ব্যালেন্স করি আমাদের টিমের, আমরা সবাই কাজটাকেও ব্যালেন্স করি। এই কথাটা দেখলাম তুমি বললে, এইটা একদম মিলে গেল রোহনের সাথে। রোহনও এই কথাই বলেছিল। রোহনকে যখন বলেছিলাম, ও বলেছিল যে ওকে আমি বলেছিলাম যে মানে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা নিয়ে, যে একটা ছেলে কি করে, মানে একটা গরিব ঘরের ছেলে কি করে এত দামি দামি ক্যামেরা কিনবে। তখন আমাকে বলেছিল যে দেখ, যার কেনার ও কিছু করে ও কিনেই নেবে, যদি তার সেই লেভেলের ডেডিকেশন আর নেশাটা থাকে। এটাও তুমি বললে ঠিকই, যে যাই যে করুক, তুমি যেরকম বিজনেস করছো, তোমার ব্যান্ডের তো সবাই, তুমি যেটা বলতে চাইলে, কেউ হয়তো সেলসে কাজ করছে, কেউ হয়তো অন্য কোথাও কাজ করছে, কেউ হয়তো হাউস ওয়াইফ। পল্লবীর কথাই বলছি, পল্লবীর এখন বিয়ে হয়ে গেছে, একদম হাউস ওয়াইফ পল্লবী। তার মধ্যে গানের টিচিংও করে, তো সেই সব করে একটা নেশা যদি না থাকতো, ভালোবাসা যদি না থাকতো, এটা তো করা অসম্ভব ছিল। অসম্ভব, কারোর পক্ষে এটা সম্ভব না। তুমি যদি দেখো আজকের ডেটে সবাই কাজ করেই সবার সময় থাকে না, তারপরেও আমরা কাজ করে আমাদের ফ্যামিলি চালিয়ে, যেমন আমি বললাম আমার ফ্যামিলিতে আমি একাই, তো কাজ করে তারপরে যে তুমি আরেকটা কোনো কিছু করবে, সেটা আবার পুরোদমে। কারণ আমরা দেখো, আমরা ব্যান্ডে সময় দিই, আমরা ব্যান্ড নিয়ে প্র্যাকটিস করি, তারপরেও আমাদের স্টুডিওতে নানান রকম কাজ হতেই থাকে, নানান রকম কাজ হতে থাকে, সেটাও আমাকে করতে হয়। তারপরেও সেই কাজগুলোকে পরে আবার কমপ্লিট করতে হয়। তো এটা তো অবশ্যই একটা টিম ওয়ার্ক জন্য আমি পারি, আমার টিম ছাড়া তো আমি একদমই ইয়ে না। তারপরেও দেখো আরেকটা কথা আমি বলি, টিমের কথা তো আমি বললামই, আরেকটা বিষয় হচ্ছে আমাদের আরেকটা ভালো বিষয়, আমাদের টিমে যারা যারা আছে সবার না ফ্যামিলি সাপোর্টটা মারাত্মক ভালো, মারাত্মক ভালো। আমি সবার কথা কেন বললাম, আমি কখনোই নিজের একার কথা আমি বলি না, কারণ আমি তো সবসময় টিম নিয়ে চলি। আমার ফ্যামিলিতে যেমন আমার মা তো জানোই প্রচণ্ডভাবে সাপোর্ট করে, আর আমার মা তো মানে আমার মার স্বপ্নটা যে আমি পূরণ করতে পেরেছি, এটা আমার কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এটা আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট, এর থেকে বড় অ্যাচিভমেন্ট আমার হয় না। তারপরেও দেখো, তারপরেও আমার দিদি আছে, আমার মেজদি, মানে মেজদি মানে আমার বড়দি, কিন্তু আমার কাকার মেয়ে যেহেতু বড়, সেহেতু কাকার মেয়েকে বড়দি বলি। আমার মেজদি বা আমার বড়দি আমাদের বাড়িতেই থাকে। তারপরে আমার ছোট মা, তারপরে আমার দাদা আছে, পিসির ছেলে বড়দা, আমরা একসঙ্গেই, মানে বড়দাই আমাদেরকে ছোটবেলা থেকে মানে বড় করেছে, একসঙ্গেই আমরা একটা বাড়িতে, আমাদের অনেক বড় জয়েন্ট ফ্যামিলি, আমরা একসঙ্গেই থাকতাম। তারপরে পরবর্তীকালে আমার ওয়াইফ। তো ফ্যামিলির সাপোর্টটাও খুব দরকার, কিন্তু ফ্যামিলির সাপোর্টটা খুব দরকার। ফ্যামিলি সাপোর্টটা, আমার বাবা অ্যাকচুয়ালি গান বাজনা প্রথমে পছন্দ করতেন না, যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল, শেষে গিয়ে সেটা বলছি। তারপরে কিন্তু একটা টাইমের পরে কিন্তু আমার বাবাকেও আমি সেই জিনিসটা বুঝাতে পেরেছিলাম যে গান বাজনাটা, তারপরে খুব মানে ভালো লাগতো। কখনো আমি কোনো, এই যে যেমন আমার শহরটা যখন হতো, আমরা সকাল 3:30টায় যখন রাস্তায় লোকজন থাকবে না, সেই সময় জানোই তুমি আমার শহর দেখেছো যে সব জায়গায় শুট করেছি, একদম ভোরবেলা আমরা শুট করতে যেতাম, এবার শুট করে আসতাম, তখন বাবা জিজ্ঞেস করতো যে আজকে কি শুট করলি, মানে ওই যে একটা ইন্টারেস্ট। আস্তে আস্তে বাবাকেও মানে সেই জায়গাটায় নিয়ে এসেছিলাম। এখন সবাই মিউজিক পছন্দ করে বা সবাই আমাকে
খুব সাপোর্ট করার জন্য কিন্তু আমি এটা চালিয়ে যেতে পারি, যে কাজ এবং গান বাজনা চালিয়ে যেতে পারি। মানে এটার সঙ্গে সবার কন্ট্রিবিউশন না থাকলে ততটাই ইম্পর্টেন্ট, তোমার ডেডিকেশনের সাথে সাথে ওদের কন্ট্রিবিউশনটাও তো অনেক ম্যাটার করে, ঠিক বলেছো। তো আমরা অভিজিৎ পডকাস্টটা মানে শেষই করে ফেললাম দেখতে দেখতে, মানে কি করে এত সময় চলে গেল বুঝতে পারলাম না। একদমই ভালো লাগছে কথা বলতে, কিন্তু একটা তো টাইম বাউন্ডেশন থাকে, কোথাও গিয়ে তো একটা শেষ করতে হবে। একদম শেষে আমি একটাই কথা বলতে চাইবো যে অনেক হয়তো অ্যাসপায়ারিং মিউজিক ক্রিয়েটার যারা, মিউজিশিয়ান যারা হয়তো এটা দেখছেন বা যারা মিউজিককে ভালোবাসেন তারা দেখছেন, ইন জেনারেল যে ভিউয়ার্সদের জন্য তুমি যদি কোনো একটা মেসেজ দিতে চাও মিউজিককে নিয়ে, তো তুমি একটু মেসেজ কি দেবে? আমি এটাই মেসেজ দিব যে সব রকম মিউজিকই সবাই শুনুক, ভালো মিউজিক শুনুক, এবং ভালো মিউজিক এবং ভালো কাজকে যেন মানুষ মানে নিঃস্বার্থভাবে আর কোনো রাজনীতি ছাড়াই যেন সাপোর্ট করে। মানে আমাদের এরকম অনেক সময় এরকম হয় কিন্তু, যে আমরা ধরো একটা ভালো পোস্ট যাচ্ছে কিন্তু তাকে আমি চিনি না, বা তাকে খুব ভালো কাজ কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই না। তো আমি এটাই বলবো সবাইকে যে ভালো কাজ দেখুন, ভালো কাজকে সাপোর্ট করুন এবং ভালো কাজের পাশে থাকুন। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, দারুণ লাগলো। মানে আমি তো এত এনজয় করলাম পডকাস্টটা, মানে সত্যি আমি মানে ভাবতে পারলাম না যে এতগুলো সময় কি করে চলে। না আমি তো তোমাকে প্রথমেই দেখো বলেছিলাম যে নবরুণ দা আমি কিন্তু রেডি না, বা আমি কিন্তু মনে করি না আমি যোগ্য যে তোমার সঙ্গে, কিন্তু তুমি যখন বললে যে না অভিজিৎ একটা কথোপকথন হবে, তখন আমি বললাম যে না ঠিক আছে, কারণ আমাদের শিলিগুড়িতে বা শিলিগুড়ির বাইরে তুমি এত ভালো ভালো সবার পডকাস্ট করছো, আমি নিজেই তোমার পডকাস্ট দেখি। রোহনদার পডকাস্টটা তো দেখার আগেই আমি বললাম যে মানে ও যখন পোস্টারটা দেখে আমি তোমাকে ফোন করেছিলাম সেদিন, যে হচ্ছে এত সুন্দর, মানে আর আমি একদম বসে স্টিল একদম প্রথম থেকে শেষ অবধি আমি সরিনি, মানে একদম কম্পিউটারের সামনে থেকে সরিনি। তো তুমি এত ভালো কাজ করছো, আরো ভালো ভালো সবার তুমি পডকাস্ট করো, এটাই আমাদের পক্ষ থেকে তোমাকে রেখো, আমি যেন আরো এরকম কন্টিনিউ করে যেতে পারি। একদম আমরা সব সময় ভালো কাজের এই কথাটা না বললেই নয় যে অভিজিৎকে যখন প্রথমবার আমি বললাম যে অভিজিৎ তোমার সাথে একটা পডকাস্ট বানাবো, ও বললো যে দাদা আমি কতটা যোগ্য এটা আমি মানে নিজে বুঝতে পারছি না, তুমি একবার এখনো ভেবে নাও। এই সেম কথাটাই আমার মেন্টর সুব্রত কর, যার পডকাস্ট আপনারা হয়তো আগে দেখেছেন, উনিও বলেছিল। এই কথাগুলোই আমাকে না খুব অ্যাট্রাক্ট করে। এই কথাটা শুনেই আমার মনে হলো যে অভিজিতের সাথে পডকাস্ট বানাতেই হবে, কারণ কি যে নিজের ব্যাপারে বলতে চায় না, আমার উদ্দেশ্য তাদের কথাই শোনা এবং আপনাদের সবাইকে শোনানো। তো অন্য পডকাস্ট আমি শেষ করি এই কথাটা বলে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। এটা তো আবার বলেই দিলাম, কিন্তু আজকে একটু আলাদাভাবে আরেকটু কিছু বলতে চাবো, যে যেহেতু মিউজিক নিয়ে আমরা এতক্ষণ আলাপ আলোচনা করলাম, তো শেষটাও মিউজিক দিয়েই হবে। তো এনজয় করুন অভিজিতের একটা ক্রিয়েশন, হ্যাঁ অভিজিতের ক্রিয়েশন বললে ভুল হবে, ওর টিমের একটা ক্রিয়েশন, টিম ইনসাইড প্রোডাকশনের একটি মিউজিক ভিডিও। আপনারা এনজয় করুন, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। Thank you.